আমরা গত ক্লাসে রেনাল সিস্টেম পড়তেছিলাম, আমরা রেনাল থেকে শুরু করব। তারপর আমরা আজকে জাম্প করব হলো এন্ডোক্রাইনোলজিতে। এন্ডোক্রাইনোলজিতে জাম্প করার কারণ যেটা, সেটা হলো তিন চারটা সিস্টেমের সিমিলারিটিস আছে। সেটা হলো রিনাল, তারপরে হলো রিপ্রোডাক্টিভ, সাথে হলো এন্ডোক্রাইন। তো চাইলে তিনটা সিস্টেম একসাথে পড়া যায়, আবার না পড়লেও চলে, সিরিয়ালি পড়লেও চলে। আহ চলেন একসাথেই পড়ি। গত ক্লাস আমরা এই পেজটা পর্যন্ত শেষ করেছিলাম, নেফ্রাটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোম। এক্ষেত্রে একটা কথা বলে রাখা, এখান থেকে পার্থক্যটা আসলে পরীক্ষা আপনাকে হেল্প করবে কিভাবে, যখন জিজ্ঞেস করবে যে এটা আন্ডারলাইন কজটা কি। যেমন আপনি যখন নেফ্রাটিক সিনড্রোম পড়বেন, দেখবেন এটার অ্যাকচুয়াল ডায়াগনোসিস হলো হতে পারে গুড পশ্চার সিনড্রোম, হতে পারে আইজিএ নেফ্রোপ্যাথি, হতে পারে অ্যালপোর্ট সিনড্রোম, হতে পারে গ্লোমেরুলোনেফ্রাইটিস। আবার নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে হতে পারে একটা ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, হতে পারে মিনিমাল চেঞ্জ ডিজিজ। অ্যাকচুয়ালি কোনটা, তো আপনাকে ক্যাটাগরাইজ করাটা সহজ হবে। এখানে আরো কিছু জেনারেলাইজড কথা বলেছে, সেটা হলো কেন নেফ্রাইটিক সিনড্রোমে হাইপারটেনশন থাকে, কেন নেফ্রোটিক সিনড্রোমের প্রোটিন ইউরিয়ার ধরনটা কি, নেফ্রোটিক সিনড্রোমে কেন লাইপোজেনেসিস বেশি হয়, কোলেস্টেরলের অ্যাবনর্মালিটিস গুলো কি হয়, হাইপারকোয়াগুলেবল স্ট্যাটাস কি হয়। অর্থাৎ নেফ্রোটিক সিনড্রোম থেকে এটা জানতে পারবেন। আপনারা অলরেডি হয়তো এটা জানেন যে নেফ্রাটিক সিনড্রোম মে প্রোগ্রেস ইনটু নেফ্রোটিক সিনড্রোম। এই ঘটনা কখন ঘটে? সাধারণত নেফ্রোটিক সিনড্রোম যেগুলোতে ওভারল্যাপিং সেগুলোতে ঘটে, বাট যে কোনোটাতে ঘটতে পারে যদি সেটা প্রোগ্রেস করে। আচ্ছা, এর পরের টপিক আমরা চলে আসি নেফ্রাইটিক সিনড্রোমে। নেফ্রাইটিক সিনড্রোমের আন্ডারলাইন যেগুলো আছে, এখান থেকে ইউএসএমএল এর পার্সপেক্টিভে আমরা কি কি জিনিস পড়বো। সেটা হলো পরীক্ষাতে সবচেয়ে বেশি যেটা আসবে সেটা হলো ডায়াগনোসিস আপনি ডায়াগনোসিস করতে পারেন কিনা, তার সাথে কিছু অ্যাডিশনাল ফিচার আমরা বলবো। প্রথমে যেটা, সেটা হলো পোস্ট ইনফেকশাস আর কি, ইনফেকশন রিলেটেড গ্লোমেরুলোনেফ্রাইটিস ভার্সাস আইজিএ নেফ্রোপ্যাথি অথবা বার্জার ডিজিজ। আলাদা করব কি করে? দুইটার ক্ষেত্রে দেখা যাবে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের পরে তার এই প্রেজেন্টেশন, তাই তো? তাহলে দুইটাকে আলাদা করব কি করে? তা দুইটাকে আলাদা করার একটা উপায় হলো, একটা হলো অ্যাডাল্টের ক্ষেত্রে প্রেজেন্ট মোস্ট লাইকলি, আর একটা হলো চিলড্রেনদের ক্ষেত্রে প্রেজেন্ট। তারপরের যেটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, সেটা হলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কতদিন পরে প্রেজেন্ট করতেছে। যদি ইমিডিয়েটলি প্রেজেন্ট করে, মোস্ট লাইকলি আইজিএ নেফ্রোপ্যাথি। যদি একটা সার্টেন অ্যামাউন্ট, অর্থাৎ 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে প্রেজেন্ট করে, তাহলে মোস্ট লাইকলি ইনফেকশন রিলেটেড। তারপর আপনাকে জিজ্ঞেস করবে যেটা, সেটা হলো মেকানিজম কি। একজন হলো টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি, আর একটা হলো টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। ইমিউনোগ্লোবিন আসতেছে, কোনটা আসতেছে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওকে, লাইট মাইক্রোস্কোপি ক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট না, লাইট মাইক্রোস্কোপি বেশি ইম্পর্টেন্ট হলো ইনফেকশাস যেটা সেটা। ইমিউনোফ্লোরেসেন্স, এটা বোঝার জন্য আগে বুঝতে হবে ইমিউনোফ্লোরেসেন্স আমরা কি দেখতে পাই। লাইট মাইক্রোস্কোপ আমরা কি দেখতে পাই, আর ইলেকট্রন মাইক্রোস্কোপ আমরা কি দেখতে পাই। ইমিউনোফ্লোরেসেন্স আমরা দেখতে পাই যেটা, সেটা হলো অ্যান্টিবডি অ্যান্টিজেন ইন্টারাকশন গুলো দেখতে পাই, ঠিক আছে? তাহলে কোথায় লিনিয়ার, কোথায় গ্র্যানুলার ডিপোজিশন। অ্যাগেন কারো যদি এই কনসেপ্টে প্রবলেম থাকে, আহ প্রথমাতে ক্লিয়ার করছে আই বিলিভ, এবং আমি আমার নিজের লেকচারে এটা ক্লিয়ার করছি যে ইমিউনোফ্লোরেসেন্স থেকে অ্যাকচুয়ালি কিভাবে কি দেখা যায়। খুব একটা ইম্পর্টেন্ট কিনা এই মুহূর্তে এসে পাস ফেল রিলেটেড এক্সামে আমি বলবো, ওয়েল মুখস্থ করে চালা দিতে পারলে ভালো, মানে বা লিস্ট প্রথমার কনসেপ্টের উপর বেস করে। বাট এখানে অনেক ডিপ কনসেপ্ট আছে, অনেক ডিপ না, মানে মোটামুটি বেটার ফিল করার কনসেপ্ট কিন্তু এখানে আছে। র্যাপিডলি প্রোগ্রেসিভ অথবা ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিসে আপনাকে সবার আগে বুঝতে হবে যে কি কি কম্পোনেন্ট আছে, কি কি সাব কম্পোনেন্ট আছে, অর্থাৎ কারা এই কন্ডিশনে প্রেজেন্ট করে। যেমন গুড পশ্চার সিন্ড্রোম এটাতে যদি প্রেজেন্ট করে, তাই দেন আপনাকে জানতে হবে গুড পশ্চার সিন্ড্রোম জিনিসটা কি। তাই গুড পশ্চার সিন্ড্রোম, তারপরে হলো প্রোগ্রেসিভ, কি বলে, গুড পশ্চার সিন্ড্রোমটা স্টেপ ওয়ানের জন্য মানে খুবই 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 ইম্পর্টেন্ট। ঘটনাটা কি হয়, এই ক্রিসেন্ট জিনিসটা কি, এই ক্রিসেন্টের লাইট মাইক্রোস্কোপিটা আপনাকে পরীক্ষা দিয়ে তো বড় জিজ্ঞেস করতে পারে। আর গুড পশ্চার সিন্ড্রোমের অ্যাসোসিয়েশন গুলো কি কি, এই পেশেন্টের একই সাথে হেমাচুরিয়া থাকে, হেমোপটাইসিস থাকে, কারণটা কি। ওকে, আর এই পেশেন্টের ক্ষেত্রে আমি ইমিউনোফ্লোরেসেন্সে কি দেখতে পাই। আগাই, ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। ডিফিউজ কেন বলতেছি, ডিফিউজ এবং প্রলিফারেটিভ কেন বলতেছি, কোথায় ডিপোজিশন গুলো পাওয়া যাচ্ছে, সেটা হলো সাব এন্ডোথেলিয়াল লিজনে ডিপোজিশন পাওয়া যাচ্ছে। কি ধরনের ডিপোজিশন পাওয়া যাচ্ছে? ইমিউনোগ্লোবুলিন জি জি বেসড ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন পাওয়া যাচ্ছে। আচ্ছা, যেহেতু এটা ইমিউনো কমপ্লেক্স রিলেটেড ডিজিজ, সেক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পাবো? এক্ষেত্রে আমরা দেখতে পাবো কমপ্লিমেন্ট ডিপ্লিশন হয়েছে। ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসের সাথে সম্পর্ক কার? এসএল এর সম্পর্ক। তারপরের কথা হলো অ্যালপোর্ট সিনড্রোম ফর স্টেপ 1, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এটা। অ্যালপোর্ট সিনড্রোমে এই মিউটেশনটা কোথায় হয়? টাইপ 4 কোলাজেনে। টাইপ 4 কোলাজেন কোথায় থাকে? বেসমেন্ট মেমব্রেনে।
এটা কি ধরনের ডিজিজ? এটা এক্স লিঙ্ক ডিজিজ। এই পেশেন্ট আমরা তার আলাদা করব কি করে? তার আদার ক্লিনিক্যাল ফিচার কি থাকবে? সেটা হলো তার আইতে প্রবলেম থাকবে, তার ইয়ারে প্রবলেম থাকবে, ঠিক আছে? আই কান্ট পি, আই কান্ট হিয়ার, আই কান্ট বি, সরি, আই কান্ট আই কান্ট হিয়ার এ বি, ঠিক আছে? আই কান্ট পি, আই কান্ট হিয়ার এ বি। এটা হলো তাদের নেমোনিক্স। এটা কারণটা কি? কারণ আপনাকে ইয়ারের প্রবলেমের কথা দেখাচ্ছে, ইয়ারের প্রবলেমের কথা বলতেছে, ঠিক আছে? ওকে। যেহেতু এটা যেহেতু এটা মেটাবলিক, কি বলে মেটাবলিক না, যেহেতু এটা কোলাজেন এর মিউটেশন ডিসঅর্ডার, তো সাধারণত এক্ষেত্রে ইনিশিয়ালি আমি কোনো ইমিউনো কমপ্লেক্স বা এসব কিছু দেখতে পারার কথা না, তাই না? এটা দেখতে পারার কথা না, কারণ কি? কারণ এটা তো কোনো অটোইমিউন ডিপোজিশন হয় নাই, তাই সো আপনি এটাতে ফোকাস থাকেন, এটাতে ফোকাস থাকলেই চলবে। কিন্তু বেসিকলি অ্যালপোর্ট সিনড্রোম থেকে আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এটা কি ধরনের ডিজিজ, কোন বেসমেন্ট মেমব্রেনের কোন কোলাজেনে যাবে, অ্যাসোসিয়েশন কি, অর্থাৎ ফার্স্ট কলামটা বেশি ইম্পর্টেন্ট, থার্ড, সেকেন্ড, থার্ড এগুলো ইম্পর্টেন্ট না। তারপরের কথা হলো মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটার সাথে এটার সাথে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সির সম্পর্ক আছে। এই কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এটার প্যাথোফিজিওলজিটা কি, এই কথাগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মিনিমাল চেঞ্জ ডিজিজকে কেন মিনিমাল চেঞ্জ ডিজিজ বলা হয়, তার অ্যাসোসিয়েশন গুলো কি কি, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিসের সাথে অ্যাসোসিয়েশন আছে এইচআইভি এর, অ্যাসোসিয়েশন আছে হেরোইন ইউজের। এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস এটা হলো মোস্ট কমন কজ অফ নেফ্রোটিক সিনড্রোম ইন অ্যাডাল্ট। এবং আরেকটা কথা আমরা জানি, সেটা হলো নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে সাধারণত হাইপারটেনশন পাওয়া যায় না, কিন্তু যদি পাওয়া যায় মোস্ট লাইকলি এটা ফোকাল সেগমেন্টাল নেফ্রাইটিস, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। তারপরে টপিক হলো মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। মেমব্রেনাস নেফ্রোপ্যাথির সাথে আপনাকে জিজ্ঞেস করবে অ্যাসোসিয়েশন গুলো কি কি আছে। যেমন এটা একটা অ্যাসোসিয়েশন এনএসআইডি, এটা একটা অ্যাসোসিয়েশন পেনিসিলামিন, এটার সাথে কিছু ইনফেকশাস অ্যাসোসিয়েশনও থাকতে পারে, এটার সাথে এসএল এর অ্যাসোসিয়েশন আছে। মেমব্রেনাস নেফ্রোপ্যাথির সাথে আরেকটা জিনিস খুবই পরীক্ষা জিজ্ঞেস করে, সেটা হলো একটা পেশেন্টের যদি রিনাল ভেইন থ্রম্বোসিস হয় এবং একই সাথে নেফ্রোটিক সিনড্রোম হয়, মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি? মোস্ট লাইকলি ডায়াগনোসিস মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রে হাইপার কোয়াগুলেবিলিটি কেন হয়? অ্যান্সার হবে কোনটা জানেনি, অ্যান্টিথ্রম্বিন 3 লস হয়ে যাচ্ছে সেটার জন্য। অ্যামাইলয়েডোসিস আমরা আলাদা করব কি করে যে একটা পেশেন্টের অ্যামাইলয়েডোসিস এর জন্য নেফ্রোটিক সিনড্রোম হলো? এই পেশেন্টের ক্রনিক ক্রনিক ইনফ্লামেটরি কোনো সাইন সিমটম থাকবে, ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজের, মোস্ট লাইকলি সেটা আইদার ব্রঙ্কিয়াক্টিসিস অথবা রেমাটয়েড আর্থ্রাইটিস। অ্যামাইলয়েডোসিস যখন ডিপোজিশন হয় তখন অর্গানগুলো এনলার্জড হয়ে যায়, তার হেপাটোমেগালি এবং রেনোমেগালির ফিচার্স থাকবে। অবশ্যই অবশ্যই পেশেন্ট হবে এল্ডারলি। ডায়াবেটিক গ্লোমেরুলো নেফ্রোপ্যাথি, অ্যাগেন এটা প্রোগ্রেস করতে করতে নেফ্রোটিক সিনড্রোম পর্যন্ত পৌঁছে যেতে পারে, অর্থাৎ এটা একটা প্রোগ্রেসড কন্ডিশন। যেহেতু প্রোগ্রেসড কন্ডিশন, প্রোগ্রেশনের সাইন সিমটম বা ক্লু থাকবে যে হ্যাঁ, একটা ডায়াবেটিস পেশেন্ট অনেক লম্বা দিন ধরে তার ডায়াবেটিক, তার মানে মোস্ট লাইকলি সেখান থেকে সেটা প্রোগ্রেসড হয়েছে, ঠিক আছে? তো এখানে একটু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কিভাবে ডেভেলপ করে সেই প্যাথোফিজিওলজির কথা কথা বলা হয়েছে। এটা ফার্স্ট, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডেভেলপ করার ফার্স্ট কম্পোনেন্ট জিনিসটা আমরা জানি সবাই, সেটা হলো ইফারেন্ট আর্টারিওলটা ন্যারোয়িং হয়। ইফারেন্ট আর্টারিওলটা ন্যারোয়িং হওয়ার পর থেকে শুরু হয় তার স্কারিং হওয়া, ইনজুরি হওয়া গ্লোমেরুলার ক্যাপিলারি গুলো। এই কথাগুলো এখানে লাগবে, ঠিক আছে? তারপরে টপিক হলো রিনাল স্টোন। রিনাল স্টোন আমি যখন এই টেবিলটা পড়বো, সবার আগে আমাকে রিনাল স্টোনের ক্লিনিক্যাল ফিচার্স পড়ে বুঝতে হবে যে রিনাল স্টোন কি কিভাবে প্রেজেন্ট করতে পারে। তারপরে আমাকে নেক্সট যেটা অবজার্ভ করতে হবে সেটা কি কি রেডিও অপেক রিনাল স্টোন আছে, কি কি রেডিও লুসেন্ট রিনাল স্টোন আছে। তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে একটু বুঝতে হবে যে ক্রিস্টাল মানে কি, ইউরিন ক্রিস্টাল মানে কি, এটা কি একটা ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার নাকি এটা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার? ইউরিন ক্রিস্টাল এটা একটা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। তো আমরা যখন এটা পড়বো তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আচ্ছা এই স্টোনের কম্পোনেন্ট কি, অর্থাৎ এরপরে আস্তে আস্তে আপনি ডিপে যাবেন। প্রথমে পড়বেন রিনাল স্টোন আমি ডায়াগনোসিস করতে পারি কিনা, কোনটা রেডিও অপেক কোনটা রেডিও লুসেন্ট, একটু পড়া। তারপরে আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকে ঢুকবো এবং ডিটেলস পড়বো। এখন ডিটেলস পড়ার আগে তো আমাকে বুঝতে হবে যে কোন কথা দিয়ে কি বুঝায়। প্রিসিপিটেশন মানে হলো রিস্ক ফ্যাক্টর, কেন করতেছে, কম্পোনেন্ট কি, ফার্স্ট কলাম। অর্থাৎ একেবারে প্রথম কলাম হলো কন্টেন্ট কি, কোন ধরনের রিনাল স্টোন। তারপরে বলতেছে হলো প্রিসিপিটেশন। প্রিসিপিটেশনটা আপনাকে আইডিয়া দিবে যে কেন এটা রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ এটা কম্পোনেন্ট যদি এটা হয় কিভাবে কি হয় সেই ব্যাপারে বলতেছে। অলরেডি আপনি পড়ে ফেলবেন যে কোনটা কোনটা রেডিও অপেক কোনটা কোনটা রেডিও লুসেন্ট। আর সিটি ফাইন্ডিং নিয়ে এত ইয়া করা দরকার নাই, যেটা কিনা রেডিওলুসেন্ট সেটা সিটি স্ক্যানে ভিজিবল হবে, এটা আমরা জানি।
তারপর আপনাকে পরীক্ষার জন্য যেটা বেশি কঠিন, বেশি আপনাকে পেইন দিবে, সেটা হলো ইউরিনের ক্রিস্টালটা বোঝা। আপনাকে একটু বুঝতে হবে, স্টুডেন্টরা যেটা মনে করে সেটা হলো স্টোনের সাইজটা ইউরিনের ক্রিস্টাল। নো, ইউরিনের ক্রিস্টাল মানে হলো, দেখেন, ক্রিস্টাল জিনিসটা কি? ক্রিস্টালটা হলো একটা সল্ট যে কিনা কি হয়ে গেছে, ইনসলিবল হয়ে গেছে। সেই ইনসলিবল হয়ে যাওয়ার কারণে লার্জ হয়ে গেছে, এখন সে ডিপোজিশন হচ্ছে, তাই তো? সেই জিনিসটি ইউরিনে দেখতে পাওয়া যায়, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। এই ইউরিনের ক্রিস্টালের শেপটা কিরকম, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এটা আমাদেরকে একটা হিন্টস দেয় যে ওকে, এই পেশেন্টের যদি রেনাল স্টোন হয় তাহলে মোস্ট লাইকলি এর কারণটা কি। দেন আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারবো। যে ধরেন একটা পেশেন্টের যদি এরকম হয়, রিকারেন্ট রেনাল স্টোন হচ্ছে, হাই মানে ক্যালসিউরিয়া থেকে, ক্যালসিয়াম টাইপ, তখন আমাদের তখন ট্রিটমেন্ট অ্যাপ্রোচ হবে যে কোনোভাবে তার ইউরিনে ক্যালসিয়ামের কন্টেন্ট কমায় দেওয়া যায় কিনা। তাহলে চলো আমরা দেখি ক্যালসিয়াম রিলেটেড কি কি স্টোন আছে। ক্যালসিয়াম রিলেটেড স্টোন হলো অক্সালেট। ক্যালসিয়াম রিলেটেড স্টোনের একটা কারণ হলো হাইপোসাইট্রিউরিয়া। ক্যালসিয়াম ফসফেট এটা আরেকটা টাইপের স্টোন। এখন আমরা একটা এখান থেকে অনেক কিছু কোরিলেশন অন্য সিস্টেমের সাথে করা যাবে। সেটা হলো ইনফ্লামেটরি বাউল ডিজিজের একটা পেশেন্ট যদি ক্যালসিয়াম অক্সালেট স্টোন ডেভেলপ করে, হোয়াই ইজ দ্যাট? এটা আমাদেরকে মেকানিজম সহ জানতে হবে। টার্মিনাল আইলিয়াম ডিজিজের কোন একটা পেশেন্ট কোন ধরনের রেনাল স্টোন ডেভেলপ করবে, এবং হোয়াই ইজ দ্যাট? এই এক্সপ্লেনেশনটা এক সেন্টেন্স আপনার মাথায় আসে কিনা, আসাটা ইম্পর্টেন্ট, এই এক্সপ্লেনেশনটা লাগবে। আর যদি না আসে, দ্যাটস মনে রাখবেন যে ওকে, এই জন্য এভাবে পারেন আর কি। অ্যাগেন, আমি তো, আপনারা জানেন আমাদের এই ক্লাসের যেটা লিমিটেশন সেটা হলো এক্সপ্লেন করা হবে না। যদি প্রবলেম থাকে গ্রুপে আস্ক করবেন, সামওয়ান উইল হেল্প। আমার কিছু প্রিভিশনের লেকচার, আপনাকে একটা দুইটা লেকচার যদি দিয়ে হেল্প করা যায়, সে ব্যাপারে সবাই হেল্প করবে, ওকে? আচ্ছা, ইউরিনের ক্রিস্টালের সাইজ শেপ মুখস্থ করাটা এটা একটু কঠিন, এটা কিছু করার নেই, এটা বারবার করতে হবে। ক্যালসিয়াম স্টোন মোস্ট কমন, এগুলো সবকিছু আমরা বুঝতেছি, কনস ডিজিজের সাথে থাকে, কি কি জিনিস এটা অ্যাগ্রাভেট করে। অর্থাৎ রিস্ক ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট, প্রিভেনশন ইম্পর্টেন্ট, এবং ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তাদের সিরাম ক্যালসিয়াম লেভেল ফাইন, ক্যালসিয়াম মেটাবলিজম ফাইন, এভরিথিং ফাইন, বাট স্টিল কোনো একটা কারণে তাদের হাইপার ক্যালসিউরিয়া। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে একটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ হতে পারে থায়াজাইড ডায়োরেটিক্স। আসলে এই ধরনের থিওরিটিক্যাল জিনিস আপনাকে যেটা জিজ্ঞেস করে, এটা কারণ হলো আপনি বুঝেন কিনা যে থায়াজাইড ডায়োরেটিক্স কিভাবে ইউরিনে ক্যালসিয়ামের পরিমাণ কমায়। অ্যামোনিয়াম ম্যাগনেসিয়াম ফসফেট বা স্ট্রোভাইট, এটার সাথে পিএইচ এর সম্পর্কটা কি? এটা রেডিও অপেক্ষিন, এটা তো অলরেডি জেনে ফেলছেন। এটার কি বলে, ক্রিস্টালের শেপটা কিরকম? তারপর এটার সাথে অ্যাসোসিয়েশনটা হলো ইনফেকশন, এইটুকু বুঝে কিনা যে হ্যাঁ এটার সাথে অ্যাসোসিয়েশন হলো ইনফেকশন, তাহলে আমাকে যেটা করতে হবে, ইনফেকশনকে ইরাডিকেট করতে হবে। তারপরে টপিক হলো ইউরিক অ্যাসিড, আমি বুঝি কিনা যে ইউরিক অ্যাসিড স্টোন কখন ফর্মেশন হতে পারে। আমি বুঝি কিনা যেহেতু ইউরিক অ্যাসিড, অ্যাসিডিক এনভায়রনমেন্টে লেস সলিবল, আর অ্যাসিডিক তার অলটা মানে অপোজিট এনভায়রনমেন্ট অ্যালকালাইন এনভায়রনমেন্টে হলো বেশি সলিবল, তাই না? তাহলে অ্যাসিডিক লো পিএইচ এ লেস সলিবল মিন মোর প্রিসিপিটেশন। এটার ক্রিস্টালের শেপটা কিরকম, কাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড স্টোন আপনি আশা করবেন, মানে এক্সপেক্ট করবেন, আপনার ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা কি হবে। আমি চাই যে ইউরিক অ্যাসিডটা বেশি বেশি সলুবলাইজ হয়ে যাক, অর্থাৎ অ্যালকালাইনাইজেশন অফ দ্য ইউরিন, আপনি জিনিসটা বুঝেন কিনা। আমি চাই যে ইউরিক অ্যাসিডটা সলিবল ফর্মে আসুক, ইউরিক অ্যাসিডটা আমাকে ঝামেলা না করুক। ইউরিক অ্যাসিডের ঝামেলা প্রিভেন্ট করার জন্য এলোপিরিনল। আপনি বুঝেন কি না যে ইউরিক অ্যাসিড কখন প্রোডাকশন বেশি হতে পারে? একটা পেশেন্ট যে কিনা লিউকেমিয়ার, তাকে যদি আমি এখন কেমোথেরাপি দেই, এটার জন্য এই ঘটনা ঘটতে পারে। অথবা অন্য কোনো কারণে তার ক্যাটাবলিজম বেড়ে গেছে, তার জন্য এই ঘটনা ঘটতে পারে। সিস্টিন, ফর স্টেপ ওয়ান এই সিস্টিন স্টোনটা খুবই ইম্পর্টেন্ট। স্টেপ টু শিখেতে যে হয়তো বা এই সিস্টিন আর পড়তে হবে না আপনাকে। সিস্টিনের ক্ষেত্রেও সেম, লো পিএইচ। এখানে একটা হেরিডিটারি কন্ডিশন আসে। সেই হেরিডিটারি কন্ডিশনটা কি, তার সাথে অ্যাসোসিয়েটেড আর কোন কোন অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশন হচ্ছে না। এখানে একটা ইন্টেলেকচুয়াল কোশ্চেন আছে, আচ্ছা অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশন হচ্ছে না, তার ইন্টেস্টাইনও অ্যাবজর্পশন হচ্ছে না। তার ইন্টেস্টাইনও যদি অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশন না হয়ে থাকে, তাহলে ওর বডি এই অ্যামাইনো অ্যাসিডটা ইউরিন দিয়ে এক্সক্রিশন করে কি করে? তাহলে অ্যামাইনো অ্যাসিডের সোর্সটা কি, খুব ভালো করে বুঝতে হবে। যে এই অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টারটা নাই, অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টারটা কোথায় নাই? ইন্টেস্টাইনেও নাই, অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টারটা কিডনিতেও নাই। তাহলে দুই জায়গাতে যদি না থাকে, তাহলে ইন্টেস্টাইন এর মাধ্যমে বডির ভেতরে ঢুকতেছে, আর কিডনির মাধ্যমে বডি থেকে বেরোচ্ছে, তাই তো? তো ও যদি ইন্টেস্টাইন দিয়ে বডির ভেতরে ঢুকতে না পারে, তাহলে ও আবার বডি থেকে বেরোয় কি করে? এটা একটা বড় কোশ্চেন না? এটা একটা কারণ হলো আমাদের ইন্টেস্টাইন কি করে, শুধুমাত্র যে অ্যামাইনো অ্যাসিড গুলোকে, আইসোলেটেড অ্যামাইনো অ্যাসিড কে অ্যাবজর্পশন করে, ব্যাপারটা এরকম না। ও অনেক সময় অলিগোপেপটাইড, ছোট ছোট পেপটাইড কে অ্যাজ এ হোল অ্যাবজর্পশন করে। সো এটার সোর্স হলো সেইটা।
ইউএসএফএল আপনাকে জিজ্ঞেস করবে সিস্টিন স্টোন কখন ফর্মেশন হয়, ট্রিটমেন্ট কি হবে। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে লো সোডিয়াম ডায়েট, অ্যালকালাইনাইজেশন, কেন অ্যালকালাইনাইজেশন, কেন চিলেটিং এজেন্ট দিব, কোন ধরনের চিলেটিং এজেন্ট দিব। মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে জিজ্ঞেস করবে, যেটা তো একটা ট্রান্সপোর্টারের ডিফেক্ট, এই ট্রান্সপোর্টার আর কি কি অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সপোর্ট করে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তারপরে কথা হলো হাইড্রোনেফ্রোসিস, যে কথাটা আমি বলেছি যে হাইড্রোনেফ্রোসিস যখন আমি পড়বো, কারণগুলো একটু কমন সেন্স ইউজ করে অ্যাপ্লাই করতে হবে। বায়োল্যাটারাল হলে কারণ কি, ইউনিল্যাটারাল হলে কারণ কি, ছোটদের যদি হয় কারণ কি, বড়দের যদি হয় কারণ কি। ইউরিনারি ইনকন্টিনেন্সের ক্ষেত্রে ক্লিনিক্যাল ক্লু দেখে, ডেসক্রিপশন দেখে আপনাকে ডায়াগনোসিসটা বলতে হবে যে কোনটা স্ট্রেস ইনকন্টিনেন্স, কোনটা আর্জ ইনকন্টিনেন্স, কোনটা ওভারফ্লো ইনকন্টিনেন্স। সেখান থেকে আপনাকে বুঝতে হবে যে আচ্ছা তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিসটা কি, সেভাবে ট্রিটমেন্ট করা। স্ট্রেস ইনকন্টিনেন্স এর হিস্ট্রিটা থাকবে এরকম, যখন স্নিজিং করে, যখন লাফিং করে, যখন কোনো একটা কারণে ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যায়, ঠিক তখনই তার ইনকন্টিনেন্স হয়। অর্থাৎ ইনকন্টিনেন্স এর ধরনটা হবে ইন্টারমিটেন্ট, নট অলওয়েজ। আর্জ ইনকন্টিনেন্স মানে হলো সে ফিল করে, যখন তার আর্জ আসে তখন আর সে বাথরুমে যেয়ে সারতে পারে না, মানে হয়ে যায়, রাইট। তার মানে কি, এটাও হলো ইন্টারমিটেন্ট, কখনো হয় কখনো হয় না। ওভারফ্লো ইনকন্টিনেন্স মানে কি, কন্টিনিউয়াস ড্রিবলিং, একদম ব্লাডার ফুলে ফেপে টইটুম্বুর, কিন্তু পুরোপুরি আমি শেষ করতে পারি না, কিন্তু সারাক্ষণই পোটায় পোটায় পড়ে। এটা হলো আমাদের ওভারফ্লো ইনকন্টিনেন্স। সো ফার্স্টে আপনাকে আলাদা করে ফেলতে হবে যে কোন ধরনের ইনকন্টিনেন্স এর কথা বলতেছে। তারপর আপনাকে এইটা রিলেটেড অ্যাসোসিয়েশন জানতে হবে, রিস্ক ফ্যাক্টর জানতে হবে। হোয়াই ইজ দ্যাট, হোয়াই সো সেন্সিটিভ, হোয়াই সো সেন্সিটিভ, আর্জ ইনকন্টিনেন্স কেন ডেভেলপ করলো, ইনফেকশন, দ্যাটস ওয়াই সে সো সেন্সিটিভ। অথবা সে অনেক স্ট্রং হয়ে গেছে ওভার দ্য টাইম, লং হিস্ট্রি অফ বিপিএইচ, দেন সে কি হয়ে গেছে, ওভারলি সেন্সিটিভ হয়ে গেছে, ওভারলি পাওয়ারফুল হয়ে গেছে। যখন সে চাপ দেয় তখন আর স্প্রিংটা সেটা কন্ট্রোল করতে পারে না। এটার একটা অ্যাসোসিয়েশন হতে পারে, কিন্তু মোস্ট লাইকলি আপনাকে ওভারফ্লো ইনকন্টিনেন্স এর সাথে অ্যাসোসিয়েশন করবে বিপিএইচ কে। স্ট্রেস ইনকন্টিনেন্স এর সাথে দেখবেন সাধারণত অবেস, সাধারণত ফিমেল, সাধারণত মাল্টিপল ভ্যাজিনাল ডেলিভারি, এই ধরনের কথাগুলো জুড়ে দিবে। ঠিক আছে, এখন আসে আমরা সবকিছু বুঝলাম। পরীক্ষায় মোস্ট লাইকলি জিজ্ঞেস করবে ডায়াগনোসিস কি, পরীক্ষার পরে জিজ্ঞেস করবে যে ট্রিটমেন্ট কি। যদি পরীক্ষা আপনাকে ট্রিটমেন্ট জিজ্ঞেস করে, তার মানে এবং সেই কোশ্চেনটা যদি আপনি অ্যান্সার করতে পারেন, ভালো নাম্বার পাবেন, কারণ এটা লেভেল 2 or 3 কোশ্চেন। ঠিক আছে, তাহলে আপনাকে ট্রিটমেন্টের অ্যাপ্রোচ গুলো জানতে হবে যে আমি অ্যাকচুয়ালি আন্ডারলাইন কজটাকে অ্যাড্রেস করতেছি কিনা। তাহলে প্রথম কথা, ওর কন্ট্রোল নাই, কন্ট্রোল বাড়ানো যায় কিনা, পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজটাই হলো স্ট্রেস ইনকন্টিনেন্সের ট্রিটমেন্ট। তারপরে টপিক কি, তারপরে টপিক হলো আর্জ ইনকন্টিনেন্স। ওকে, অ্যাগেন এখানে কন্ট্রোলের একটা কম্পোনেন্ট আছে। ফাইনালি যেটা করব সেটা হলো ড্রাগ দিব, যে ঠিক আছে ব্লাডারের হাইপার এক্সাইটেবিলিটিটাকে কোনোভাবে কমানো যায় কিনা। অ্যাগেইন, যদি ইউটিআই হয় কজ, তাহলে আগে ইউটিআই ট্রিটমেন্ট করতে হবে, তারপরে এগুলো করতে হবে। ওভারফ্লো ইনকন্টিনেন্স যদি হয় তাহলে ইন্টারমিডিয়েন্ট ক্যাথেটারাইজেশন, ইন্টারমিডিয়েন্ট ক্যাথেটারাইজেশন করে এটাকে রিলিফ করে দিতে হবে। আর আন্ডারলাইন কজটাকে কোনোভাবে ট্রিটমেন্ট করা যায় কিনা, যেটা কিনা ট্রিটেবল। এখন আন্ডারলাইন কজ যদি এরকম হয় স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে গেছে, সেটারও তো ট্রিট করার কিছু নাই। কিন্তু আন্ডারলাইন কজ যদি হয় বিপিএইচ, সেটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারবো। অ্যাকিউট সিস্টাইটিস এর অর্গানিজম গুলো কি কি, অ্যাকিউট সিস্টাইটিস কি ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসবে, যদি ফিভার থাকে তাহলে সেটা কি ইন্ডিকেট করে, ফিভার থাকলে সেটা ইন্ডিকেট করে সিস্টাইটিস এখন হয়ে গেছে পাইলোনেফ্রাইটিস। সাধারণত অ্যাকুট সিস্টাইটিস অর লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে সাধারণত কি থাকে না, ফিভার থাকে না। রিস্ক ফ্যাক্টর গুলো কাদের রিস্ক ফ্যাক্টর, এই কথাটা ইউএসএবিলিতেও আসে যে ফিমেলদের রিস্ক ফ্যাক্টর বেশি। এবং ওয়াই ইজ দ্যাট, আদার রিস্ক ফ্যাক্টর গুলো কি কি আছে, কজ গুলো, মোস্ট কমন অর্গানিজম কি ইউএসএমএলিতে, এখন এটা পরীক্ষায় আসবে। এবং সেই ইকোলাই যে অ্যাসেন্ড করে উপরের দিকে ওঠে, কারণ কি, তার কোন ফ্যাক্টরটার জন্য সে উপরের দিকে বেয়ে বেয়ে উঠতে পারে। স্ট্রেপ্টোককাস স্যাপ্রোফাইটিকাস আমি কাদের ক্ষেত্রে চিন্তা করব, ক্লেবশিলা কাদের ক্ষেত্রে চিন্তা করব, পোর্টিয়াস মিরাবেলিস কাদের ক্ষেত্রে চিন্তা করব, যখন কিনা অ্যামোনিয়া সেন্ট থাকবে। ল্যাবে আমরা অ্যাকচুয়ালি কি দেখি, ল্যাবে আমরা দেখি লিউকোসাইট এস্টারেস, অর্থাৎ শুধুমাত্র ডাব্লিউবিসি প্রেজেন্ট না, লিউকোসাইটের অ্যাক্টিভিটি আছে কিনা যেটা কিনা ইনফ্লামেটরি, এটা হলো লিউকোসাইট এস্টারেস। তার মানে লিউকোসাইট এস্টারেস এর প্রেজেন্ট ইন্ডিকেট করে ইনফ্লামেটরি, ডাব্লিউবিসি প্রেজেন্ট। ওকে, তারপরে নাইট্রেট আছে কিনা, নাইট্রেট থাকলে বুঝবো নাইট্রেট পজিটিভ অর্গানিজম গুলো প্রেজেন্ট। স্টেরাইল পাইউরিয়া মানে কি, স্টেরাইল পাইউরিয়া মানে হলো ডাব্লিউবিসি আছে কিন্তু কোনো কালচারে কোনো ব্যাকটেরিয়া গ্রো করতেছে না। এটার একটা কারণ হতে পারে নিশিরিয়া গনোরিয়া অথবা ক্লামাইডিয়া। ট্রিটমেন্ট কি হবে, অ্যান্টিবায়োটিক্স গুলো কি আমরা জানি। পাইলোনেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস এর ইনফেকশন এখন উপরের দিকে ওঠা শুরু করছে, বুঝবো কি করে এখন এটা পাইলোনেফ্রাইটিস হচ্ছে, অ্যাপিয়ারেন্স অফ দ্য ফিভার, সিস্টেমিক সাইন সিমটম ডেভেলপ করবে, কোস্টোভার্টিব্রাল অ্যাঙ্গেল টেন্ডারনেস ডেভেলপ করবে। রিস্ক ফ্যাক্টর অ্যাজ লাইক অ্যাজ ইউটিআই রিস্ক ফ্যাক্টর, সাথে আরো কিছু জুড়ে দিব।
কমপ্লিকে সেটা কি হাই রিস্ক পেশেন্ট গুলোর কথা জুড়ে দিব। কমপ্লিকেশন গুলো কি হতে পারে? ইনফেকশনটা যদি অ্যাকিউট থেকে আরো বেশি প্রলংড হয়ে যায়, ক্রনিক ক্রনিক যদি হয় তার মানে অবশ্যই সেখানে ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ যদি হয় তাহলে ইনফেকশন ঢুকছে কোন দিক দিয়ে? ইউরেটার এবং পেলভিস দিয়ে, তাহলে পেলভিস এরিয়াতে পাস ফর্মেশন হবে, সেখানে বেশি ড্যামেজ হবে। দ্যাটস ওয়াই রেনাল প্যাপিলারি নেক্রোসিস সবার আগে হবে। পেরিনেফ্রিক অ্যাবসেস, কিডনির আশেপাশে অ্যাবসেস ফর্মেশন হয়ে যেতে পারে। ট্রিটমেন্ট কি? অ্যাগেন অ্যান্টিবায়োটিক। ক্রনিক পাইলোনেফ্রাইটিস যদি হয় সেক্ষেত্রে নন ইনফেকশাস কারণও হতে পারে। ক্রনিক পাইলোনেফ্রাইটিস এর কজ কি, প্রেজেন্টেশন কি? এবং ক্রনিক পাইলোনেফ্রাইটিস এর ক্ষেত্রে আমি যদি বলি রেনাল প্যাপিলারি নেক্রোসিস হয়, তাহলে তার ইউরিন কনসেন্ট্রেটিং ক্যাপাবিলিটিটা নষ্ট হয়ে যাবে। ক্রনিক পাইলোনেফ্রাইটিসে কি পাওয়া যাবে? অ্যাসিমেট্রিক কর্টিকোমেডুলারি স্ক্যারিং। এই কথাটা হলো বাজওয়ার্ড, এটা আসবে। ব্লান্টেড ক্যালিক্স। ব্লান্টেড ক্যালিক্স কেন? প্যাপিলারি নেক্রোসিস হওয়ার জন্য। এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। পাইলোনেফ্রাইটিস আপনি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করবেন কেন? কারণ এখান থেকে ইউরোসেপসিস হবে, পেশেন্ট মরেই যাবে। বুঝছেন? এই কথাগুলো ইম্পর্টেন্ট। অ্যাকিউট রিনাল ইনজুরি, অ্যাকিউট কিডনি ইনজুরি। অ্যাকিউট কিডনি ইনজুরিতে প্রি রিনাল এজোটেমিয়া, ইন্ট্রিনসিক রিনাল ফেলিওর, পোস্ট রিনাল এজোটেমিয়া। কিছু কিছু পার্টিকুলার সিনারিও ধরে 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 পড়তে হবে যে কেন এখানে হলো, কেন এরকম হলো, কেন এরকম হলো। ইনিশিয়ালি আপনাকে বুঝতে হবে যে আপনি আলাদা করতে পারেন কিনা যে কোনটা প্রি রেনাল, কোনটা ইন্ট্রিনসিক রেনাল, কোনটা পোস্ট রেনাল। প্রথমে এটা আলাদা করতে হবে। পোস্ট রেনালের মধ্যে একটা ঘাপলা আছে। পোস্ট রেনাল এই ক্রাইটেরিয়াটার মধ্যে একটা ঘাপলা আছে। এটা কি আর্লি ফেজ নাকি লেট ফেজ? এটা একটা ডিফারেন্সিয়েশন আসে। আর একটা জিনিস আছে যখন হাইপোপারফিউশন, হাইপোভলিমিয়া। হাইপোভলিমিয়া ইনিশিয়ালি প্রিরেনাল, কিন্তু এই হাইপোভলিমিয়া ইভেনচুয়ালি মে টার্ন ইনটু ইন্টেন্সিভ রেনাল ফেলিউর। এখানে একটু ভালোভাবে চিন্তা করতে হবে, একটু ব্রেক নিতে হবে, ঠিক আছে? যখন আমি বলবো প্রিরেনাল এজোটেমিয়া, আমি বললাম এটার মধ্যে দুইটা ফেজ আছে, একটা হলো আর্লি আর একটা হলো লেট। পরীক্ষাতে ইউজুয়ালি আপনাকে মেনশন করবে আর্লি, যেটাতে ডিফারেন্সিয়েশন করা যায়। এই আর্লি লেট দুইটা ডিফারেন্সিয়েশন দুইটা ফেজ থাকার জন্যই ভ্যারিজ 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 এই কথাগুলো লেখা। কারণ এটা ডিপেন্ড করে, যদি আর্লি হয় একরকম হবে, যদি লেট হয় আরেক রকম হবে। ঠিক আছে? এই জন্য এখানে ভ্যারিজ দিছে। পরীক্ষাতে যদি আসে ভাই ইউজুয়ালি কোনটা আসে, পরীক্ষাতে ইউজুয়ালি আর্লি ফেজটা নিয়ে জিজ্ঞেস করবে। ভাই আমি তো জানি না আর্লি ফেজের প্রেজেন্টেশন কি, লেট ফেজের প্রেজেন্টেশন কি। আস্ক ইউর মেন্টর। কেন জানো না? গো ব্যাক টু ইউর রিসোর্স, যেখান থেকে ফার্স্ট প্রিপারেশন নিছো সেই রিসোর্সে যাও, তারপরে জানো। তারপরে এখন আসি আমরা প্রি রিনাল অ্যাজোটেমিয়া যখন পড়বো। প্রি রিনাল মানে হলো পারফিউশন, পারফিউশন কমে গেছে, কোনো একটা কারণে রিনাল ব্লাড ফ্লো কম। ওকে, তাহলে এই ফ্যাক্টরটা ফার্স্ট ফেজ হবে তার প্রি রিনাল অ্যাজোটেমিয়া। ইভেনচুয়ালি যেটা হবে সেটা ইন্ট্রিনসিক রেনাল ফেলিউর। তখন আমি সেটাকে বলবো রেনাল অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। ওকে, তাহলে ডিক্রিজ রেনাল ব্লাড ফ্লো, hypovolemia, whatever the cause, hypovolemia is a component of decreased renal blood flow. তার প্রথমে প্রেজেন্টেশন হবে পিরিডোনাল অ্যাজিটেমিয়া, এটা প্রোগ্রেস করতে পারে ইন্ট্রিনসিক রেনাল ফেলিউর। তাহলে আপনাকে বুঝতে হবে আমার এই ক্যাটাগরির মধ্যে একটা আর্লি লেট ডিজিজ ক্যাটাগরির মধ্যে আমার এই কন্ডিশন প্রিসিপিটেটিং ফ্যাক্টরটা হতে পারে এইটা এবং এটা। হাউ টু ডিফারেন্সিয়েট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। ওকে, হাইপোভলিমিয়া অথবা লো রেনাল ব্লাড ফ্লোর জন্য যদি প্রিরেনাল অ্যাজিটেমিয়া ফেজে আসে, মানে অর্থাৎ শুধুমাত্র পিরিয়ডাল অ্যাজিটেমিয়া, অন্য কিছু না, তাহলে তার ইন্টেন্সিভ রেনাল ফেলিউরের ফিচার গুলো থাকবে না। এটাকে আলাদা করব আমরা কি করে? এটাকে আমরা আলাদা করব সিরাম ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এবং ক্রিয়েটিনিনের রেশিও দেখে। তাহলে একটা পেশেন্ট, দুইজন পেশেন্টই হাইপোভলিমা, সিভিয়ার ভমিটিং এবং ডায়রিয়া নিয়ে আসছে। একজনের ক্ষেত্রে দেখলাম আমি তার রেশিওটা সিরাম ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এবং ক্রিয়েটিনিন রেশিও গ্রেটার দেন 20, একজনের ক্ষেত্রে দেখলাম লেস দেন 20। তাহলে আমি কি চিন্তা করব? তাহলে আমি চিন্তা করব যার ক্ষেত্রে গ্রেটার দেন 20 তার শুধুমাত্র পিরিয়ডাল অ্যাজিটেমিয়া, তার ক্ষেত্রে পরীক্ষায় দাগানো যাবে না অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। আর যার ক্ষেত্রে দেখবো যে তার লেস দেন 15, তার ক্ষেত্রে দাগাইতে হবে, অ্যান্সার দাগাইতে হবে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। এই দুইটা জিনিস থেকে পরীক্ষা একটা কোশ্চেন থাকবেই। এটা আপনি আলাদা করতে পারেন কিনা। এখন আসি পরের টপিকটা, একটু টাচ করে দেই। পোস্ট রেনাল অ্যাজিটেমিয়া। পোস্ট রেনাল অ্যাজিটেমিয়া অর্থাৎ কিডনির পরে যে অবস্ট্রাকশন, কোনো কারণে বিপিএইচ দিয়ে অবস্ট্রাকশন হয়েছে। ওকে, বিপিএস দিয়ে অবস্ট্রাকশন হয়েছে। এখন পোস্ট রেনাল অ্যাজিটেমের আর্লি ফেজ যদি হয় তাহলে টিউবুলার ফাংশন গুলো ইনট্যাক্ট, আর লেট ফেজ যদি হয় তাহলে টিউবুলার ফাংশন গুলো ইনট্যাক্ট না। টিউবুলার ফাংশন যদি ইনট্যাক্ট থাকে তার মানে হলো টিউবুলার সেলগুলোর ফাংশন যদি ইনট্যাক্ট থাকে তাহলে সিরাম ব্লাডিরা ক্রিয়েটিনিনে ব্লাডিরা নাইট্রোজেন এবং ক্রিয়েটিনিনের রেশিও গ্রেটার দেন 20,
আর যদি সেলগুলোর ফাংশন ইনট্যাক্ট না থাকে তাহলে লেস দেন 20। তাহলে যদি হয় এটা গ্রেটার দেন 20, আদার পিকচার হলো পোস্টরেনাল এজোথেরমিয়ার মতন, তাহলে আমি বুঝতে হবে এটা আর্লি ফেজ। আর যদি লেস দেন 20 হয় তাহলে এটা লেট ফেজ। দিস ইজ মোর কমপ্লিকেটেড, এটা পরীক্ষা আসার সম্ভাবনা কম, কিন্তু এটা পরীক্ষা আসবেই যে একই জিনিস দুই রকম প্রেজেন্টেশন কিভাবে ডিফাইন করবা, মাস্ট, এটা পরীক্ষা আসবেই। ঠিক আছে, এখন আসি আপনি প্রিরেনাল অ্যাজোটোমিয়া কি কি কারণে হতে পারে। সবসময় যে তার হাইপোভলিউমেই থাকবে ব্যাপারটা এরকম না, হাইপোভলিউম হতে পারে যে কোনো কারণ, ব্লিডিং, ভমিটিং, ডায়রিয়া, এনিথিং। অথবা হতে পারে তার কার্ডিয়াক আউটপুট কমে গেছে, হার্ট ফেলিউরের জন্য এটা হচ্ছে। অথবা হতে পারে ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম, ঠিক আছে, এনিথিং, এনিথিং। প্যাথোফিজিওলজিটা অ্যাকচুয়ালি কি, প্যাথোফিজিওলজিটা বুঝি কিনা। এখন কিডনির সেলগুলোর ফাংশন সবকিছু ঠিক আছে, রেনাল টিউবুলার সেলগুলোর ফাংশন সবকিছু ঠিক আছে, দ্যাটস ওয়াই ইউ আর সিইং দিস। তার অসমোলারিটি কেন হাই, ইউরিনের সোডিয়াম কেন লো, তারপরে ও, কি বলে ফ্র্যাকশনাল এক্সক্রিশন কেন লো, তারপরে হলো ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এবং ক্রিয়েটিনিনের রেশিওটা কেন হাই, প্রতিটা জিনিসের এক্সপ্লেনেশন আমরা একটু চিন্তা করে আগাবো। ওকে, ইন্ট্রিনসিক রেনাল ফেলোর মানে হলো ডিরেক্ট হার্ম, ডিরেক্ট ইনজুরি টুয়ার্ডস দ্য কিডনি। এখন এটা হতে পারে ডিউ টু ইস্কেমিয়া, এটা হতে পারে ডিউ টু টক্সিন, আলাদা করতে হবে কখন ইস্কেমিয়া কখন টক্সিন। ধরেন আপনি নেফ্রোটক্সিক রেডিও কন্ট্রাস্ট এজেন্ট ইউজ করলেন, তাহলে এটা নেফ্রোটক্সিন। কখন আপনি বলবেন এটা অ্যাকুট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, কখন আপনি বলবেন এটা গ্লোমেরুলার নেফ্রাইটিস, কখন আপনি বলবেন ভ্যাসকুলাইটিস। ঠিক আছে, এগুলো আমরা একটু আলাদা করব। অলরাইট, এবং ইন্ট্রিনসিকের এই প্রেজেন্টেশন গুলোর জন্য আমরা আলাদা করতে পারি। এখন আসি পরীক্ষার জন্য আর কি কি পড়তে হবে আমাদের। অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, এটা ইউএসএমএল এর জন্য এক্সট্রিমলি হাই yield। তাহলে আপনাকে প্রথমে জানতে হবে যে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস পরীক্ষা কি নিয়ে প্রেজেন্ট করবে। অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, আমার কাছে অবশ্যই অ্যাকিউট রিনাল ফেলিউরের একটা প্রেজেন্টেশন থাকবে, প্রেজেন্টেশনটা অ্যাকিউট হবে। আদার পিকচার কিরকম থাকবে, আদার পিকচার থাকবে ইন্টেন্সিক রেনাল ফেলিউরের মতো। এখন এই ইন্টেন্সিক রেনাল ফেলিউর এটা হতে পারতো নেফ্রোটক্সিনের জন্য, হতে পারে ইস্কিমিয়ার জন্য, বাকিগুলো থেকে আমি আলাদা করব কি করে। তাহলে বাকিগুলো আলাদা করার জন্য আমাকে কিছু পজিটিভ এজেন্ট খুঁজতে হবে যে অ্যাকচুয়ালি তার পেশেন্টের ক্লুর মধ্যে এটা থাকবে যে কি কি ঘটনা আছে। তাহলে আলাদা করবেন কি করে, সবসময় যখন এই টপিক গুলো পড়বেন চিন্তা করবেন, সবসময় আপনার মাথায় একটা জিনিস থাকবে যে আলাদা করব কি করে। অ্যাকুইট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের পেশেন্টের সাথে অ্যাসোসিয়েশন থাকবে ফিভার, র্যাশ, পাইউরিয়া, হেমাচুরিয়া। ফিভার আর র্যাশটা হলো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কোর্স কিভাবে আপনাকে হেল্প করবে যে আপনি দেখেন পুরো পেজের মধ্যে এই পয়েন্ট গুলোকে আইডেন্টিফাই করতে পারতেছে কিনা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে কি, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফিভার আর র্যাশ। আর সাথে আমরা কি নিয়ে আসবো যে তার অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর গুলো কি। তার অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর হলো ইউএসএমএল আপনাকে সব সময় অ্যাসোসিয়েট করবে ড্রাগ, ড্রাগ, ড্রাগ। রিসেন্টলি সে ডায়োরেটিক্স নিছে, তার অনেকদিন ধরে এনএসআইডি খাচ্ছে, তার রিফেম্পেসিন নিছে, সে সালফার ড্রাগ নিছে, সামথিং লাইক দ্যাট। মোস্ট লাইকলি আপনাকে অ্যাসোসিয়েশন করবে ড্রাগের সাথে, লেস লাইকলি আপনাকে অ্যাসোসিয়েট করবে অন্য কোনো ডিজিজের সাথে। ঠিক আছে, পাইউরিয়ার মধ্যে আপনি মোস্ট লাইকলি যেটা দেখাবে আপনাকে সেটা হলো ইসোনোফিলিয়া। তাহলে পরীক্ষায় কি কি দেখে এটা আপনার কি কি দেখতে পারলে আপনার এটা অ্যান্সার করা আপনার জন্য সহজ হবে। আপনি যদি আলাদা করতে পারেন এটা অ্যাকিউট রিনাল ফেলিউর, আপনি যদি আলাদা করতে পারেন এটা ইন্টেনসিক রেনাল ফেলিউর, ইন্টেনসিক রিনাল ক্যাটাগরি, আপনি যদি আলাদা করতে পারেন যে তার মধ্যে কি আছে, পাইউরিয়ার ফিচার্স আছে, তার মধ্যে ফিভার আছে, র্যাশ আছে, দেন আপনার জন্য বাকি রাস্তা খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আগাই। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস যে কথাটা বলেছিলাম, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের ইনসাইটিং ইভেন্ট, মেইনটেনিং ফেজ, রিকভারি ফেজ, ইভেনচুয়ালি সেই সেলগুলো আবার রিকভার করে। অ্যাকুট টিউবুলার নেক্রোসিসের আরো কিছু হিন্টস থাকবে পরীক্ষায়, সরাসরি আপনাকে যদি জিজ্ঞেস নাও করে কিছু হিন্টস থাকবে। গ্র্যানুলার কাস্ট, হোয়াট ইজ কাস্ট, কাস্ট জিনিসটা কি, তারপরে সেই কাস্টের মধ্যে আমি গ্র্যানুলার কাস্টটি কেন পাবো। এখন আসি অ্যাকুট টিউবুলার নেক্রোসিসের, আমরা তো বললাম যে এই ফেজের মধ্য দিয়ে যায়। তাহলে ইনসাইটিং ইভেন্টের মধ্যে ইনিশিয়াল ইভেন্টটা হতে পারে এরকম যে জাস্ট অ্যাগেন আপনারা এই ফেজ গুলো জানেন। তারপরে মেইনটেনেন্স ফেজ, ইনসাইটিং ইভেন্ট মানে ইনজুরি মাত্র হলো। মেইনটেনেন্স ফেজ আমার ততক্ষণ পর্যন্ত কি থাকবে, তার আমি ফিচার গুলো দেখতে পাবো, হাইপার ক্যালিমিয়া অর্থাৎ লো জিএফআর এর ফিচার গুলো দেখতে পাবো, লো রিনাল ফাংশনের ফিচার গুলো দেখতে পাবো। রিকভারি ফেজে যেটা হবে সেটা হলো পলিউরিয়া। এই পলিউরিয়া হওয়ার জন্য এখন আমার হবে হাইপোক্যালিমিয়া। দুইটা ফেজ থেকে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, খুব ভালো করে বোঝেন। মেইনটেনেন্স ফেজ প্রথমে তো ইনসাল্ট হলো, ইনসাল্ট হওয়ার পরে এখন কিডনি ফাংশন করতেছে না, পটাশিয়াম বডি বডি থেকে বাইর করতে পারতেছি না, অ্যাসিড বডি থেকে বাইর করতে পারতেছি না, হাইপারক্যালেমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস একটু বুঝি। আর এক্সক্রিয়েশন করতে পারতেছি না, ওয়েস্ট প্রোডাক্ট, ইউরেমিয়া, এই তিনটা।
রিকভারি ফেজ থেকে একটা জিনিস বুঝেন, ঠিক আছে? একটা বা দুইটা বুঝেন, সেটা হলো পলিউরিয়া। এখন আমি রিঅ্যাবজর্পশন করতে পারতেছি না। রিঅ্যাবজর্পশন করতে না পারলে আমি সাই সাই করে কি করবো, সবকিছু এক্সক্রিপ্ট করে দিব। সবকিছু বেশি বেশি এক্সক্রিপ্ট করলে সমস্যা না, এক্সেপ্ট পটাশিয়াম। সেই ফেজের মধ্যে যেটা সমস্যা সেটা হলো হাইপোক্যালিমিয়া ডেভেলপ করতে পারে। অন্তত একটুকু জানেন, একটুকু জানলে পরীক্ষায় পাস হয়ে যাবে, ঠিক আছে? আর যদি এগুলো ব্যাখ্যা আপনি না জেনে থাকেন, আপনার পড়ানো নেই। আমি সরি। এই এই যে আমি আপনাকে যে কোশ্চেন গুলো করতেছি, এগুলো যদি যদি এমন হয় যে হ্যাঁ এটা শুনছিলাম, হ্যাঁ মনে পড়তেছে, হ্যাঁ কিছু কিছু আপসে আপসে ইনফরমেশন আছে কিন্তু আমি ভুলে গেছি, মনে করতে পারতেছি না, ইউ আর গুড। আমি যদি এরকম হয়, ভাই এগুলো কি বলেন তো, কোনোদিন শুনি নাই, আপনি দেন, অবস্থা খারাপ। আমি সরি। এটা একটা ডিটেকশন, ঠিক আছে, যে ওকে। এবং আমি খুব বেশি ডিটেলস কোশ্চেনও জিজ্ঞেস করতেছি না, একদম যেগুলো পরীক্ষার সাথে রিলেটেড। যদি এরকম হয় যে ভাই কোনোদিন শুনি নাই, কি বলে এগুলা, ইওয়ার্ড করার পরও যদি আপনি এই কথা বলেন যে কোনোদিন শুনেন নাই, আমি আপনাকে এখন যা জিজ্ঞেস করতেছি এই কনসেপ্ট, তাহলে সমস্যা আছে। ঠিক আছে, তাহলে এটা ফিক্স করতে হবে। ওকে। আই হোপ এরকম কেউ নাই এখানে। আল্লাহ জানে আমি কারে ভয় পাওয়া দিতেছি, ভয় পাওয়ানো কিন্তু উদ্দেশ্য না। মানে কি বলে, উইথ পেশেন্স এগুলো আমরা ডিল করব, ঠিক আছে? সমস্যা হতে পারে, কিন্তু সমস্যাটা যখন আমরা দেখবো যে হ্যাঁ কোনো একটা কিছু কমপ্লিকেশনের দিকে যাচ্ছে, সাথে সাথে আমরা নেসেসারি স্টেপ নিবো ইনশাল্লাহ। ওকে। এটাকে ওই ধামাচাপা দিয়ে রাখার কোনো সুযোগ নাই। উইল বি ফাইন। না, ঠিক হয়ে যাবে। আচ্ছা, না দেখি, নন স্পেসিফিক কথা বলে সামনে আগানো যাবে না, রোগী মরে যাবে। নেক্সট হলো কি কি কারণে ঘটতে পারে, সেটা হলো ইসকেমিয়া। তাহলে ইসকেমিয়ার যেটা আমি সবচেয়ে বেশি এমফাসাইজ করতেছি, যে ইসকেমিয়াটা দিয়ে আপনাকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তারপরে টপিক হলো নেফ্রোটক্সিক। সেই নেফ্রোটক্সিক গুলো কারা হতে পারে? ড্রাগ হতে পারে, রেডিও কন্ট্রাস্ট। পরীক্ষা সবচেয়ে বেশি কোনটা আসবে? পরীক্ষা সবচেয়ে বেশি আসবে ড্রাগ, সরি, রেডিও কন্ট্রাস্ট। তারপরে কি আসবে পরীক্ষা আসবে? তারপরে ইথাইলিন গ্লাইকল, সুইসাইড অ্যাটেম্প নিছে অ্যান্টিফ্রিজ খেয়ে, সেখান থেকে ইথাইলিন গ্লাইকল। তারপরে পরীক্ষা আসবে মায়োগ্লোবিনুরিয়া, মদ খেয়ে পড়েছিল ফ্লোরে অনেকক্ষণ, সেখান থেকে র্যাবডোমায়োলাইসিস, সেই র্যাবডোমায়োলাইসিস থেকে মায়োগ্লোবিনুরিয়া। অথবা ম্যারাথনে গেছে, অথবা অনেক জায়গায় অনেক স্ট্রেনিয়াস কোনো এক্সারসাইজ করছে, অথবা কোনো জায়গায় মানে বার্ন হয়েছে, অথবা অনেক মেজর কোনো ট্রমা ট্রমা হয়েছে, সেখান থেকে র্যাবডোমায়োলাইসিস, র্যাবডোমায়োলাইসিস থেকে তার নেফ্রোটক্সিক, যে তাকে নেফ্রোটক্সিক ইনডিউস অ্যাকিউট টিবুলার নেক্রোসিস করছে। হিমোগ্লোবিন ইউরিয়া লেস লাইকলি এটা জিজ্ঞেস করার সম্ভাবনা একটু কম আর কি। ডিফিউজ কর্টিক্যাল নেক্রোসিস জিনিসটা কি? ডিফিউজ কর্টিক্যাল নেক্রোসিস আমি কখন দেখতে পাবো? রেনাল প্যাপিলারি নেক্রোসিস কি কি কন্ডিশনে দেখা যায়? রেনাল প্যাপিলারি নেক্রোসিস সিকল সেল ডিজিজ অথবা ট্রেটে দেখা যাবে, অ্যাকুইট পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে দেখা যাবে, অ্যানালজেসিকে দেখা যাবে, ডায়াবেটিস মেলাইটাসে দেখা যাবে। রেনাল প্যাপিলারি নেক্রোসিস যদি হয়, সেই পেশেন্ট ইভেন্চুয়ালি কি ডেভেলপ করবে? ইভেন্চুয়ালি ডেভেলপ করবে আইসোস্থেনিউরিয়া। আইসোস্থেনিউরিয়া মানে কি? আইসোস্থেনিউরিয়া মানে হলো তার ইউরিন, কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন করার ক্যাপাবিলিটি নষ্ট হয়ে গেছে। কনসিকুয়েন্সেস অফ দ্য রেনাল ফেইলিউর। রেনাল ফেইলিউর যখন হয়, এটাতে অ্যাকচুয়ালি আপনি ফোকাস থাকবেন অবশ্যই অবশ্যই ক্রনিক, অবশ্যই অবশ্যই ক্রনিক, কিন্তু অ্যাকিউটে কি কি জিনিস পাওয়া যায় একটু আলাদা করবেন, যে কোন কোন জিনিস অ্যাকিউট রিনাল ফেলিউরে পাওয়া যায় না, কারণ সে কিন্তু বলে নাই যে কনসিকুয়েন্সেস অফ দ্য রেনাল ফেলিউর এটা কি অ্যাকিউট নাকি ক্রনিক। একটু চিন্তা করতে হবে যে কোনটা কোনটা অ্যাকচুয়ালি ক্রনিকে মানে অ্যাকিউটে পাওয়া যাবে না। যেমন আমি যদি বলি রেনাল অস্টিওডিস্ট্রফি, তো একটা রেনাল প্রবলেমের জন্য বোন প্রবলেম ডেভেলপ হতে তো সময় লাগবে। রেনাল অস্টিওডিস্ট্রফি হওয়ার সম্ভাবনা হয়তো বা কম। সাডেনলি রেনাল ফেল হলো, একদিনের হিস্ট্রিতে, 2 দিনের হিস্ট্রিতে কি বলে রেনাল ফেলিউর হলো, এই পেশেন্টের ক্ষেত্রে ইরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সির জন্য অ্যানিমিয়া পাওয়া যাবে না। এগুলো বোঝা যায়, তাই না? একটু চিন্তা করতে হবে যে কোনটা অ্যাকুইটে পাওয়া যাবে, কোনটা ক্রনিকে পাওয়া যাবে, একটু খেয়াল করবো আমরা। মেটাবলিক অ্যাসিডোসিস যদি হয়, কম্পেনসেশন কি কি দিয়ে হবে? মেটাবলিক অ্যাসিডোসিস রিনাল ফেলিউর থেকে যদি হয়, কোন ধরনের মেটাবলিক অ্যাসিডোসিস হবে? ইনক্রিজ আয়নন গ্যাপ নাকি নর্মাল আয়নন গ্যাপ? গ্রুপে আমি আমার অ্যাসিড বেস ডিজঅর্ডারের ক্লাসটা শেয়ার করছি, কে কে দেখছেন হাত তুলেন। দেখি কথাবার্তা শুনে কিনা মানুষজন। গ্রুপে আমি আমার অ্যাসিড বেস ডিজঅর্ডার ক্লাসটা শেয়ার করছি, কে কে দেখছেন, দেখার প্রয়োজন বোধ করছেন? আর যারা আগের থেকে আমার কাছে পড়েন তারা তো দেখছেনই, বাকি কেউ দেখেন নাই? আর কেউ? এই দেবজ্যোতি বড়ুয়া, তুমি দেখছো? এখন আপনারা তো সবাই বড় মানুষ, কি বলবো বলেন? বললাম না, ক্লাসটা দেখে নিন। দেখে নিন সময় নিয়ে, ঠিক আছে?
সময় নিয়ে দেখে নিন। কনফিডেন্স, বেশি কনফিডেন্স ভালো না। অন্তত স্টেপনের আগ পর্যন্ত কনফিডেন্স নিচের দিকে থাকবে। কনফিডেন্স হলো একটা বিশাল বার। কনফিডেন্স হলো একটা বিশাল বার। আমরা স্টুডেন্টদের কনফিডেন্সের নিচে চলে গেল সমস্যা। এটা হলো তার একটা ফিজিওলজিক্যাল বার। কনফিডেন্স আমরা চেষ্টা করব কখনোই যেন আমরা এইটাকে ক্রস না করে ওভার কনফিডেন্ট হয়ে যাই। চেষ্টা করব আমি যেন এখানে না থাকি। আমরা চেষ্টা করব কনফিডেন্সের এই জায়গাটাতে থাকি। ঠিক আছে, এই জায়গাটাতে থাকা ইম্পর্টেন্ট। ইউজুয়ালি আমরা যেটা হয় হেটেরোজিনিয়াস একটা কনফিডেন্স পাওয়া যায়, কোথাও হাইপো কনফিডেন্ট, কোথাও হাইপার কনফিডেন্ট। অ্যাপ্রোচটা বুঝি না। আরেকটা ইয়ে আছে, সেটা হলো তাড়াহুড়া। এখন তো আমাদের যুগে আরেকটা জিনিস হলো, সেটা হলো তাড়াহুড়া। তাড়াহুড়া করে যে হচ্ছে না, এটা কিন্তু একটু একটু বুঝতে হবে যে আমার অ্যাপ্রোচটা কিন্তু হচ্ছে না। আমি অনেক কিছু এলিমিনেট করতেছি তাড়াহুড়ার জন্য, আমি অনেক কিছু এলিমিনেট করছি পরীক্ষাটা তাড়াতাড়ি দিব বলে, কিন্তু পরীক্ষা কিন্তু আমি তাড়াতাড়ি দিতে পারতেছি না। একটু 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 থিঙ্ক করতে হবে। এগুলোকে বলা হয় সেলফ ক্রিটিক্যাল হওয়া। কারণ যখন আপনার এজ হয়ে যাবে 25+, 25+, যখন আপনার বয়স হয়ে গেছে, তখন আপনাকে কিন্তু মানুষ কিছু বলতে খুব হ্যাসিটেট করবে, যেমন আমি হ্যাসিটেট করতেছি। আপনাদের কি বলবো এখন? যদিও আপনার সাথে যত মানুষের ইন্টারাকশন, তার মধ্যে আমার হ্যাসিটেশন সবচেয়ে কম। তো বয়স যখন হয়ে যায় মানুষের 25+, তখন আপনাকে মানুষ ভুল ধরাই দিবে না। কিন্তু এটা খুব ক্রিটিক্যাল, কিন্তু কিন্তু আপনি কিন্তু ভুলের মধ্যে থাকবেন, মানুষ মাত্রই ভুলের মধ্যে থাকে। তখন মানুষ আপনাকে কিছু হিন্টস দিবে, আপনাকে কিছু ইনডিরেক্টলি অনেক কিছু বলবে, সেখান থেকে পিক করতে হবে। কেউ যদি একবার বলে ফেলে যে এটা আপনার করা উচিত, এটা আপনার দেখা উচিত, এটা একবার যদি ভুলটা ধরায় দেয়, একবার যদি মানে আপনি কিছু পেয়ে যান, তাহলে সেটার প্রতি আপনাকে রেসপেক্টফুল থাকতে হবে। কারণ আপনাকে বুঝতে হবে 25-এর পরে কিন্তু কেউ ভুল ধরাই দিবে না। তা সেখানে প্রশ্নই ওঠে না একজন মানুষ আপনাকে বারবার ভুল ধরা দিবে। আপনি বারবার মানে মানে ফলো করবেন না, মানুষ বারবার আপনাকে ভুল ধরা দেবে, ইম্পসিবল। বিকজ আপনার বয়স এখন 25+। ওকে, আমি একটু সেলফ ক্রিটিক্যাল হওয়া শিখা দিচ্ছি। মানে জেনারেল ট্রেন্ডটা বলি। আমাদের দেশে এখন জেনারেল ট্রেন্ড হলো কোন স্টুডেন্টকে বলা যায় না যে কাপলান পড়ো। আমি যদি এখন ফেসবুকে কোথাও বলি যে কাপলানের ভিডিও লেকচার দেখেন, আমি ইনফেমাস হয়ে যাব। আমি অবশ্যই ইনফেমাস আমি। এখন হলো ফেমাস হয়ে গেছে বিএনপি। কারণ হচ্ছে র্যাপিড প্রিপারেশন নিয়ে তাড়াতাড়ি আগাও, তাই তো? তা এখন পুরো ট্রেন্ডটাই এরকম। তা আমরা এরকম অনেক কিছু এলিমিনেট করি, এটা করা যাবে না, সেটা করা যাবে না, একেবারে থার্ড ইয়ার থেকে ইউএসএমএলই পড়বো, একটু ডেভিডসন পড়া যাবে না, একটু মেন বই পড়া যাবে না। থার্ড ইয়ার থেকে ইউএসএমএলই পড়তেছেন, এখনো পরীক্ষা দিতে পারেন নাই। তা এত শর্টকাট করে, এত টেকনিক করে, এত কিছু করে লাভটা কি হলো? লাভ হয় না তো। কারণ লাভটা হচ্ছে না। লাভটা না হওয়ার একটা কারণ হলো কনসেপ্টে ফোকাস করি। কনসেপ্ট যদি ঠিক থাকে, আন্ডারস্ট্যান্ডিং যদি ঠিক থাকে, আর কয়েকটা জিনিস ঠিক করলে পরীক্ষা দিয়ে দেওয়া যায়। এখন পরীক্ষার আরো কিছু জিনিস বলি, সেটা সেটা কয়েকটা জিনিস বলি, সেটা হলো টেস্ট টেকিং স্ট্র্যাটেজি। টেস্ট টেকিং স্ট্র্যাটেজি বাড়ানোর জন্য, অর্থাৎ একটা পরীক্ষা ভালো দেওয়ার স্ট্র্যাটেজি বাড়ানো, এটা একটা ডিফারেন্ট জিনিস। আপনি ভালো স্টুডেন্ট না, কিন্তু ভালো পরীক্ষা দেন, এটার সাম কম্পোনেন্ট আপনার মধ্যে থাকতে হবে। হাউ টু ডু দ্যাট? এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ওই যে আধেরা ফালতু সস্তা মোটিভেশনে ভরে গেছে যে ফেসবুক, এখান থেকে বেরিয়ে আসতে হবে। ই ওয়ার্ল্ড এটা অ্যাসেসমেন্ট টুল না, এটা লার্নিং টুল। করতে থাকো, কোনো সমস্যা নাই তুমি যদি 40% স্কোর করো। তা আমিও বলি বাধ্য হইয়া, মুখে তেল দিয়ে এই কথা বলি, ভ্যাসলিন লাগিয়ে কথা বলি। বাট ইনসাইড মি তুমি একটা স্টুপিড, এই জন্য তোমার স্কোর 30%, তোমার পড়া হয়নি। দিস ইজ ট্রুথ। আমার আরেক স্টুডেন্ট তো 70% স্কোর করতেছে যখন ইওয়াল করছে, ফার্স্ট টাইম ইওয়াল করছে। যখন ফার্স্ট টাইম ইওয়াল করছে তখন সে 60% স্কোর করতেছে, তুমি 30% করতেছো কেন? বয়স 25+, তুমি এখনো বুঝো না কেন যে এটা সমস্যা আছে? তুমি জিজ্ঞেস করো কেন যে ভাই এটা কি সমস্যা কিনা? তুমি বুঝো না যে এই পার্সেন্টেজ একটা ইন্ডিকেটর আছে, যে সামওয়ান স্কোরিং লাইক দ্যাট। এখানে মিডিয়ান স্কোর দেওয়া আছে না? যে মিডিয়ান স্কোর কত এই স্কোরে, এই কোশ্চেনে মিডিয়ান স্কোর সিস্টেম কত? আচ্ছা ধরে নিলাম এখানে অনেক মানুষ সেকেন্ড রাউন্ড যে এই ডাটাটাকে স্কুইড আপ করে দিছে। আচ্ছা, সেটাকে যদি ধরি আমরা স্ট্যান্ডার্ড এরর +-10%, স্ট্যান্ডার্ড এরর ধরে নিলাম যে ডেটাতে কিছু ভুল আছে, ভুল থাকতে পারে। বাট স্টিল এই ডাটাটা তো বিশ্বাস করার মতন। কেন আমার মাথা নক করে না? ব্যাপারটা এরকম। দিস ইজ দ্য হাই টাইম, আমরা যখন এই ফার্স্ট স্টেটটা রিভিশন করব, আমি আপনাদেরকে যে কোশ্চেন গুলোর কথা বলতেছি বোঝার চেষ্টা করুন, সামনে আগান। এখন আমি বললাম টেস্ট টেকিং স্ট্র্যাটেজি কি। টেস্ট টেকিং স্ট্র্যাটেজি হলো মেইন পরীক্ষাতে আমরা টাইম মোডে পরীক্ষা দেবো, এখন থেকে টাইম মোডে পরীক্ষা দেন। এখন থেকে টাইম মোডে ইউআর সলভ করেন, ফাস্ট অ্যাক্ট রিয়াক্ট করেন।
এগুলো হলো টেস্ট টেকিং স্ট্র্যাটেজি। টেস্ট টেকিং স্ট্র্যাটেজি আমি আমাদের এই ট্রেনিং সেশনের শেষের দিকে বলে দিব কিভাবে আপনাদেরকে টেস্ট টেকিং স্ট্র্যাটেজি বাড়ানো যায়। ওকে, এখন সেটা আমার ফোকাস না। আরেকটা ব্যাপার হলো বি কমফোর্টেবল অফ বিং আনকমফোর্টেবল। এই সেন্টেন্সটা লিখে রাখেন, মাসুম ভাই বলছে, লিখে রাখেন। আমি যেটা দেখতে পাই কোনোদিন আপনি এই সেন্টেন্সটাকে কোট করতেছেন, আমি বলি নাই, আমি আপনাকে প্রোভাইড করছি, অবশ্যই কথাটা আমার না। বি কমফোর্টেবল অফ বিং আনকমফোর্টেবল, হোয়াট ডাজ দ্যাট মিন? কি মনে হয় এটা এই কথাটার অর্থটা কি? অর্থাৎ আপনি আনকমফোর্টেবল সিচুয়েশনকে হ্যান্ডেল করার, ফেস করার সাহসিকতা রাখেন। এটা হলো আপনার প্রতি আমার অ্যাডভাইস। হাউ টু ডু দ্যাট? সাবজেক্টিভলি যখন প্রিপেয়ার্ড ফিল করব, বেটার ফিল করব, ভালো ফিল করব, শুধুমাত্র তখনই এনবিএমই দিব। 100% রং। আপনি আমার সাথে যদি কেউ কখনো একবার যদি একটু সিগন্যাল দেয়, দেখেন ভাই আমার কিন্তু মেসেজে রেসপন্স করারই কোনো টাইম নাই। যদি কারো মেসেজে রেসপন্স করি, বুঝতে হবে আপনি সামহাও ইদার ট্রায়াজে আপনি আগে গেছেন, আমি ট্রায়াজ করি। ট্রিয়াজ করা মানে হলো আর্জেন্সি বোঝা। সামহাও আপনার মেসেজে ট্রিয়াজ আছে, ট্রিয়াজের জন্য আপনার মেসেজে রেসপন্স করা হচ্ছে, অর সামহাও আপনার প্রতি আমার কোনো একটা ফিলিংস আছে, এর জন্য আপনার মেসেজে রেসপন্স করতেছি। ঠিক আছে? অবশ্যই অবশ্যই আপনি আমার কাছে পড়ছেন, টাকা দিয়ে ভর্তিছেন, এগুলো অফকোর্স ইট ইজ নট একটা রিজন এট অল। মেবি এখানে ট্রিয়াজ আছে, আপনার মেসেজের মধ্যে একটা সাম সোর্টস অফ ইম্পর্টেন্স আছে, অর আপনার সাথে সামহাও আমার একটা কানেকশন আছে, আই কেয়ার অ্যাবাউট ইউ, এই জন্য আমি রেসপন্স করতেছি। সেই রেসপন্স করে যদি আমি আপনাকে বলি এনবিমি দেন, আর আপনি যদি আমাকে রিপ্লাইতে বলেন না আমি এখন এনবিমি দিব না, সামহাও একটা হিন্টস দেন যে না এখন না, আর একটু পরে। আমার আমার ভেতরে তো কিছু ট্রেনিং আছে, আমার ট্রেনিং আমাকে তখন রিফ্লেক্সলি বলবে আই আন্ডারস্ট্যান্ড, আচ্ছা ঠিক আছে এখন না দিলেও হয়। আমার এক ফ্রেন্ড আমাকে অনেস্ট ফিডব্যাক দিছে যে মাসুম তোর এই ক্যারেক্টারটাকে ইনহিবিট করা দরকার, এটা তোর মধ্যে আগে ছিল না, এখন ডেভেলপ করছে। তুই আগে খুব বোল্ড থাকতি, যেটা বলছিস সেটাই, কিন্তু এখন তুই মোর ইয়া হয়ে গেছিস, মানে প্রফেশনাল হয়ে গেছিস, তুই মোর আহ সুশীল হয়ে গেছিস। তো এটা একটা ট্রেনিং এর সমস্যা না কিসের সমস্যা আই ডোন্ট নো। আমি ওই ঝামেলায় এড়াইতে চাই না, কারণ মানুষ আর্গুই করে এই যে না ওইটা এইটা সেটা। আর আগে আমি আমি আমার স্টুডেন্টদের সাথে ডিল করতাম এরকম, যেটা বলছি সেটাই যাও, কোনো কথা নাই, ওয়ান ওয়ে ডিরেকশন। ঠিক আছে? তো অ্যাগেন এনবিএমির ব্যাপারে যেটা আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করি, একটা আর্লি এনবিএমি দেওয়া উচিত। অন্তত পক্ষে একবার শেষ করার পর একটা এনবিএমি দেওয়া উচিত, একটু একটু দেখেন কোথায় আছেন, অবস্থানটা কোথায় আছে। ইউএসএমএল এর ক্ষেত্রে ব্যাপারটা এরকম, অনেক সময় আপনাকে ইভেন মেইন পরীক্ষা দিতে হবে, অবশ্যই অবশ্যই এনবিএমি, ইভেন মেইন পরীক্ষা আপনাকে দিতে হবে আহ এরকম একটা ফিলিংস নিয়ে যে আমি প্রিপেয়ার্ড না, আই এম আনপ্রিপেয়ার্ড। আগে যখন এটা স্টেপ ওয়ানটা আপনার পাস ফেলের এক্সাম ছিল, ইভেন যারা 250 স্কোর করতো, 240 স্কোর করতো, তাদের মধ্যে এই ফিলিংসটা কাজ করতো যে আমি তো প্রিপেয়ার্ড না, মানে কিভাবে স্কোর আসতেছে আই ডোন্ট নো। আমি তিনটা পরীক্ষা দিছি, তিনটাতে আমার সেম ফিলিংস হয়েছে যে আমার তো আসলে অ্যাসেসমেন্টের স্কোর ভালো আসতেছে, বাট আই এম নট শিওর কেন অ্যাসেসমেন্টের স্কোর ভালো আসতেছে, আমি তো ভালো ফিল করতেছি না। কিন্তু যেটা করতে হয় সেটা হলো অ্যাসেসমেন্টের ওই সিস্টেমটাকে ট্রাস্ট করতে হয় যে না নিশ্চয়ই ভালো কিছু হবে, নাহলে অ্যাসেসমেন্টে রিপিটেডলি ভালো স্কোর আসতো না। বুঝছেন? তার মানে কি আপনাকে ওই কন্টিনিউস একটা ব্যাড ফিলিং নিয়ে 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 সামনে আগাইতে হবে। তো দেয়ার আর সো মেনি ভেগনেস, কখন আমি ব্যাড ফিলিংটাকে অ্যাপ্রোচ করব না, কখন আমি ব্যাড ফিলিংটাকে অ্যাপ্রোচ করব, সো দেয়ার আর সো মেনি ভেগনেস যে কখন অ্যাপ্রোচ করব। এই যে আমি আপনাকে এখন যেটা বলতে, এটা আমি আমার প্রথম ক্লাসে ডিরেকশন দিয়ে দিছি। আমি পড়ানোর সময় যে কোশ্চেন গুলো করবো এগুলো আপনার মধ্যে একটা সাবজেক্টিভ ফিলিং অফ উইকনেস ক্রিয়েট করতে পারে, যে আচ্ছা এটা তো আমার কাছে উইক মনে হয়, এটা তো উইক মনে হয়। এই সাবজেক্টিভ ফিলিং অফ উইকনেস কে আমরা অ্যাড্রেস করব ফর 1 মান্থ, এর বেশি না, খুব বেশি সময় না। তারপর আমরা অবজেক্টিভ ডেটার দিকে চলে যাব। অবজেক্টিভ ডেটার জন্য আমরা দিব একটা এনবিএমই। যদি দেখি যে এনবিএমই তে আমার স্কোর ভালো আসতেছে, দেন আপনি ইগনোর করবেন আপনার সাবজেক্টিভ ফিলিং অফ উইকনেস কে। যদি দেখেন যে এনবিএমই তে স্কোর ভালো আসতেছে না, ওয়েল তখন চিন্তা করতে হবে যে হয়তো বা আপনার সাবজেক্টিভ ফিলিং অফ উইকনেস এর সাথে অবজেক্টিভ ডেটার মিল আছে। ঠিক আছে? সাবজেক্টিভ ডেটা এবং অবজেক্টিভ ডেটা যখন মিল থাকে তখন আমরা সাবজেক্টিভটাকে বিলিভ করি, তখন এটাকে ডিসরিগার্ড করি না। বুঝছেন? সায়েন্টিফিক অ্যাপ্রোচ আছে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে। আর আপনারা এখন একটা অ্যাডভান্স ফেজে আছেন, আপনাদের ফিক্সটা হবে একটু কমপ্লিকেটেড। আপনাদের এই ফিক্স এর মধ্যে আমি অবশ্যই অবশ্যই কখনোই সাজেস্ট করব না যে আপনি একদম প্রথম থেকে পড়া শুরু করেন, সবকিছু পড়েন, আনলেস ইউ স্কোর 30% ইন ইউর এনএমই, দেন আমি এটা সাজেস্ট করবো, আই এম সো সরি ফর দ্যাট, বি প্রিপেয়ার।
20% স্কোর করছি এনবিবিতে, তখন আমি বলবো আপনার সবকিছু আবার প্রথম থেকে পড়তে হবে। ঠিক আছে, বা পড়তে হইতে পারে। তা এটা আমি চেষ্টা করব, সেটা হলো আমার একেবারে সবার লাস্ট এবং সবচেয়ে অপ্রিয় অ্যাডভাইস, কারণ এটা অনেক বেশি সময় লাগবে আপনাকে। আদারওয়াইজ আমি চেষ্টা করবো অন্যান্য দিক দিয়ে টুকটাক ফিক্স করে আপনাকে একটা পাশের লেভেলে নেওয়া যায় কিনা। ঠিক আছে, তো এগুলো হবে ইন্ডিভিজুয়ালাইজ অনুযায়ী গাইড করা, এটা ডিপেন্ডস। আর আমাদের ব্যাচটা তো খুব বড় না, 24-25 জন যারা আছেন, আপনারা যদি রেসপেক্টফুল হন এবং আমাকে কথা শুনেন এবং রেসপন্ড করেন, স্টেপ নেন, আমি ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে গাইড করতে পারবো ইনশাল্লাহ। ওকে, অলরাইট, চলেন আমরা সামনে আগাই। দুইটা ফর্ম আছে রিনাল ফেলিওরের, সেই কথাগুলো তারা বললো যে কি কি ফর্ম আছে, অ্যাকিউট আছে, ক্রনিক আছে। এক্ষেত্রে আমাদেরকে এই কি বলে ইরিথ্রোপয়েটিন কমার জন্য অ্যানিমিয়া হচ্ছে, এই কথাগুলো একটু বুঝতে হবে যে কোনটা কেন হচ্ছে, এই কথাগুলো একটু বুঝতে হবে। ঠিক আছে, সামনের দিকে আগাচ্ছি। মেটাবলিক ডিজঅর্ডার অর্থাৎ ক্যালসিয়াম রিলেটেড অ্যাবনর্মালিটিস গুলো কেন হচ্ছে, ইউরেমিয়া রিলেটেড কমপ্লিকেশনস গুলো আমরা বুঝি কিনা। ইউরেমিয়া পেরিকার্ডাইটিস নিয়ে আসতে পারে, এনসেফালোপ্যাথি নিয়ে আসতে পারে, অ্যানোরেক্সিয়া নিয়ে আসতে পারে, নরসিয়া নিয়ে আসতে পারে। বাহ, এগুলোতে করবেটা কি? এগুলো ঢুকাইছে হলো যে ওর ওই নেমোনিক্স মিলানোর জন্য। ইউরেমিয়া রিলেটেড যখন কোনো সিস্টেমিক কমপ্লিকেশন আসবে, যেমন ইউরেমিয়া রিলেটেড পেরিকার্ডাইটিস, সাথে সাথে এটা ডায়ালাইসিসের ইন্ডিকেটর, কথাটা লিখে রাখেন। ইউরেমিয়া রিলেটেড কোন স্পেসিফিক ফাইন্ডিং যদি থাকে, ইউরেমিয়া রিলেটেড পেরিকার্ডাইটিস, দিস ইজ দ্য ইন্ডিকেশন ফর ডায়ালাইসিস। ইউরেমিয়ার জন্য কোয়াগুলোপ্যাথি পাওয়া যেতে পারে, ইউরেমিয়ার জন্য ব্লিডিং টাইম প্রলং এটাও পাওয়া যেতে পারে, যে প্লেটলেট কাজ করতেছে না। রিনাল অস্টিওডিস্ট্রফি জিনিসটা কি, কিভাবে কাজ করে, পরীক্ষা আসার সম্ভাবনা কম, কিন্তু আমি পুরোপুরি ইগনোর করবো না। রিনাল সিস্ট ডিজঅর্ডারের প্রেজেন্টেশন গুলো কি হবে, হাইপারটেনশন হবে কখন, বাচ্চাদের ক্ষেত্রে প্রেজেন্টেশন করবে কোনটা, বড়দের ক্ষেত্রে প্রেজেন্টেশন করবে কোনটা, ট্রিটমেন্ট হিসেবে আমি কি দিব। প্রথম দুইটা পড়লে চলবে। ঠিক আছে, অটোজোমাল রিসেসিভ, অটোজোমাল ডমিনেন্ট। আর সবার নিচে যেটা পড়বো সেটা হলো সিম্পল ভার্সেস কমপ্লেক্স রিনাল সিস্ট। সিম্পল সিস্ট মানে সিম্পল সিস্ট, এটা অ্যাসিম্পটোমেটিক, ইনসিডেন্টাল ফাইন্ডিং অথবা পেইন, কি করব, কিছু না করা দরকার হতে পারে আনলেস এটা সুপার সিম্পটোমেটিক। কমপ্লেক্স সিস্ট মানে হলো এটা হতে পারে আন্ডারলাইং ম্যালিগন্যান্ট কজ আছে, এটার মধ্যে সেপটেশন আছে, এটার মধ্যে ওয়ালের থিকনেস একরকম না। সেটার ক্ষেত্রে কি হবে, আমাকে ফার্দার কাজ করতে হবে এটার ম্যালিগনেসি এক্সক্লুড করার জন্য। রেনোভাস্কুলার ডিজিজ থেকে যদি একটা কোশ্চেন না থাকে, টাকা ফেরত। রেনোভাস্কুলার ডিজিজ কি নিয়ে প্রেজেন্ট করে, কেন প্রেজেন্ট করে, এটা হলো ওয়ান অফ দ্য কমন কজ অফ সেকেন্ডারি হাইপারটেনশন। রেনাল আর্টারি স্টেনোসিস, রেনাল আর্টারি স্টেনোসিস যদি একটা ফিমেল পেশেন্ট হয় কি হবে, একটা মেল এল্ডারলি পেশেন্ট হলে কি হবে, সাবসিকুয়েন্টলি সে কিভাবে হাইপারটেনশন ডেভেলপ করে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন পাথওয়ে অ্যাক্টিভেশনের মাধ্যমে। হোয়াই ইজ দ্যাট? এবং তাই যদি করে তাহলে আমি এটার আদার কোনো ক্লু থাকবে কিনা। এই পেশেন্টের আদার একটা ক্লু হলো অ্যাসিমেট্রিক কিডনি, যে সাইড এফেক্টেড ওই সাইডে রিনাল সাইজ ছোট। এটার আরেকটা ফাইন্ডিংস, এটা একটা ফাইন্ডিংস, আর একটা কি ফাইন্ডিংস, রিনাল ব্রুই, এটা একটা ফাইন্ডিংস। সো আদার অ্যাসোসিয়েশন যে ফাইন্ডিংস গুলো, সেগুলো আমরা বোঝার চেষ্টা করবো। কমন একটা ক্লিনিক্যাল ফিচার যেটা দেয়, যে একটা পেশেন্টকে আমি এসি ইনহিবিটর দিছি, এসি ইনহিবিটর দেওয়ার পরে তার ক্রিয়েটিনিন 20%, মোর দ্যান 20% রেজ দিছে, কারণটা কি? তখন আমরা বলবো যে মোস্ট লাইকলি তার ডায়াগনোসিস হলো এটা। রিনাল সেল কার্সিনোমার মধ্যে থেকে অনেক কিছু জিজ্ঞেস করবে আপনাকে, আপনাকে রিস্ক ফ্যাক্টর জিজ্ঞেস করবে, আপনাকে একটা ক্লিনিক্যাল প্রোফাইল দিয়ে জিজ্ঞেস করবে যে বলো ডায়াগনোসিস কি, অ্যান্সার হবে সরাসরি রিনাল সেল কার্সিনোমা। সেক্ষেত্রে আপনার প্রেজেন্টেশন হবে 50+ একটা মেল, যে কিনা আগে স্মোকার ছিল। রেনাল সেল কার্সিনোমার সাথে স্মোকিং এর রিলেশন ইউএসএমএল খুব পছন্দ করে, কোন সেল থেকে অরিজিন, তার প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম গুলো কি কি, ট্রিটমেন্ট গুলো কি কি, রিস্ক ফ্যাক্টরের মধ্যে ভন উইলিব্র্যান্ড ডিজিজ আছে, এখানে ক্লিয়ার সেল কার্সিনোমা কেন বলা হয়, এই কথাগুলো সবকিছু জিজ্ঞেস করবে। হেপাটোজেনাস মেটাস্টেসিস তার ক্ষেত্রে মেইন। রিনাল অঙ্কোসাইটোমা, ইটস ওয়ান কাইন্ড অফ বিনাইন টিউমার, কোথা থেকে অরিজিন করে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। নেফ্রোব্লাস্টোমা বাচ্চাদের ক্ষেত্রে হয়, রিস্ক ফ্যাক্টর গুলো কি কি, কত বছর বাচ্চাদের মধ্যে হয়, কি ধরনের লস অফ মিউটেশন, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, আদার অ্যাসোসিয়েশন ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট। ইউরোথেলিয়াল কার্সিনোমার ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর, অ্যাগেন রিস্ক ফ্যাক্টর ইম্পর্টেন্ট। এখানে একটা ড্রাগ রিলেটেড, সেটা হলো সাইক্লোফসফামাইড, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তাহলে একটা পেশেন্ট যদি সাইক্লোফসফামাইড খায়, সেটাকে আমরা কিভাবে আলাদা করব। এটার মধ্যে অ্যামাইন, এই কমপ্লিকেশন কি বলে, অ্যারোমেটিক অ্যামাইন, এটার একটা রিস্ক ফ্যাক্টর, এটা আপনি বুঝেন কিনা। স্কোয়ামাস সেল কার্সিনোমা যদি হয় কেন হবে, একটা ইনফেকশনের জন্য হতে পারে, একটা স্টোনের জন্য হতে পারে, অবশ্যই স্মোকিং ও তার একটা কন্ট্রিবিউশন, বাট এটা অত বেশি ইম্পর্টেন্ট না। ডায়োরেটিক্স হলো এরকম একটা জিনিস, এমন ভাবে পড়া উচিত যেন ডায়োরেটিক্স থেকে কোনো একটা কোশ্চেন আসলে মিস না হয়, কারণ এটা খুব সহজ একটা টপিক। ডায়োরেটিক্সটা আপনি তখনই পারবেন যদি আপনি নেফ্রনের ফিজিওলজিটা খুব ভালো করে বুঝেন। সবার আগে বোঝার চেষ্টা করবেন কোন ডায়োরেটিক্স কোথায় কাজ করে, তারপরে পড়বেন মেকানিজম অফ অ্যাকশন, মেকানিজম অ্যাকশনের উপর বেস করে চিন্তা করবেন কি কি ধরনের ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হতে পারে,
তার মানে সেটাই হয়ে যাবে আপনার জন্য অ্যাডভার্স ইফেক্ট। ম্যানিটল থেকে কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হলো অসমোটিক ডায়োরেটিক্স। যদি এটা অসমোটিক ডায়োরেটিক্স ইউজুয়ালি কি জন্য দেওয়া হয়? ইউজুয়ালি দেওয়া হয় কোনো একটা পেশেন্টের যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়, অর্থাৎ ব্রেনের সেরিব্রাল এডিমাকে ট্রিটমেন্ট করার জন্য। তা সে কি একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকল হওয়ার জন্য সে ইন্টারভ্যাসকুলার স্পেসে ফ্লুইড ড্র করে। যখন সে ইন্টারভ্যাসকুলার স্পেসে ফ্লুইড ড্র করে, ইভেনচুয়ালি সে ডায়োরেটিক হিসেবে কাজ করে। তার মানে ইভেনচুয়ালি সে আসলে হাইপোভলিউমিয়া করতে পারে, এটা তার একটা অ্যাডভার্স ইফেক্ট। সো ডিহাইড্রেশন, হাইপারনাট্রিমিয়া করে। এটার কারণটা কি? এটার কারণ হলো যখন সে এক্সট্রা অসমল থাকবে আমার প্লাজমাতে, আমি চেষ্টা করবো সোডিয়াম কে কোনোভাবে কন্ট্রোল করে, সোডিয়ামের কনসেন্ট্রেশন কম করে আমার টোটাল অসমলের পরিমাণ যেন আমি কম রাখি। টোটাল মেকানিজম আছে, কিভাবে কাজ করে খুব বেশি ইম্পর্টেন্ট না। পালমোনারি ইডিমা কেন? ইনিশিয়াল যে হাইপার ভলিউমিয়া হচ্ছে সেখান থেকে ফ্লাশ পালমোনারি ইডিমা। কন্ট্রাইন্ডিকেটেড ইন দ্য অ্যানিউরিয়া কেন? কারণ এটা হলো অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, বডি থেকে এক্সক্রিট করতে হবে আমার রিনাল রুটে, সেটা যদি আমি করতে না পারি আমার প্রবলেম। আর হার্ট ফেলিউরের ক্ষেত্রে কেন না? অর্থাৎ ইনিশিয়াল যে ভলিউম এক্সপানশন হয় সেটা একটা ডিকম্পেনসেটেড হার্ট ফেলিউরের পেশেন্টের হার্ট কন্ট্রোল করতে পারবে না। অ্যাসিটাজোলামাইড যদিও কিনা ডায়োরেটিক্স এর মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু ইউজুয়ালি আমি এটা ডায়োরেটিক্স হিসেবে ইউজ করি? অ্যান্সার হলো না, এটা আমি ইউজুয়ালি ডায়োরেটিক্স হিসেবে ইউজ করি না। ক্লিনিক্যাল ইউজ হলো গ্লুকোমা, মেটাবলিক অ্যালকালোসিস, হাই অ্যালটিটিউড সিকনেস। পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে হাই অ্যালটিটিউড সিকনেস এর মধ্যে, এবং ইডিওপ্যাথিক ইন্টারক্রানিয়াল হাইপারটেনশন ইউজ করা হয় সেখানে। অ্যাডভার্স ইফেক্ট গুলোর মধ্যে কোন ধরনের অ্যাসিডোসিস পাওয়া যাবে? অ্যামোনিয়া টক্সিসিটি কেন পাওয়া যাবে? সালফা অ্যালার্জির কথাটা আপনি জানেন কিনা? যার পেশেন্টের সালফা অ্যালার্জি আছে তাকে দেওয়া যাবে না। হাইপোক্যালেমিয়া হয় কেন হয় এটা আপনি বুঝেন কিনা? তারপরে কথা হলো লুপ ডায়োরেটিক্স এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। লুপ ডায়োরেটিক্স অটোটক্সিসিটি করে, বুঝেন কিনা? হাইপোক্যালেমিয়া করে, বুঝেন কিনা? যেখানে এই পটাশিয়াম রিলেটেড অ্যাবনর্মালিটিস পাবেন ঝাঁপায় পড়বেন, কারণ পটাশিয়াম ম্যানেজমেন্টটা হসপিটালে খুব ইম্পর্টেন্ট, রোগী মরে যাবে। হাইপোম্যাগনেসিমিয়া করে কেন? হাইপোম্যাগনেসিমিয়া করে। ডিহাইড্রেশন কেন করে? অ্যালার্জি থাকতে পারে, সালফা সালফা অ্যালার্জি যাদের আছে তাদের ক্ষেত্রে ক্রস অ্যালার্জি থাকতে পারে। মেটাবলিক অ্যালকালোসিস কেন? মেটাবলিক অ্যালকালোসিস হবে। গাউট হবে কেন? গাউট হবে। ইথাকার্নিক অ্যাসিড, এটা হলো নল সালফোনামাইড ইনহিবিটর অফ কো ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ যার কিনা সালফার ড্রাগ অ্যালার্জি আছে তার ক্ষেত্রে আপনি স্টিল ইউজ করতে চাচ্ছেন লুপ ডায়োরেটিক্স, তার ক্ষেত্রে আমরা এটা দিব। ইথাকার্নিক অ্যাসিডের আরেকটা সুবিধা কি? সিমিলার টু ফিরোসেমাইড, বাট মোর, সুবিধা না সরি অসুবিধা, মোর অটোটক্সিক। ঠিক আছে, কিন্তু একটাই সুবিধা, সেটা হলো অ্যালার্জিটাকে ওভারকাম করা যায়। থায়াজাইড ডায়োরেটিক্স এর কম্পোনেন্ট গুলো কি কি? ক্লোরথ্যালিডনের একটা স্পেসিফিক কোয়ালিটি আছে, সেটা কি? থায়াজাইড ডায়োরেটিক্স এর সাথে কিছু কিছু অ্যাডভার্স ইফেক্ট ওটা খুবই পছন্দ করে। থায়াজাইড ডায়োরেটিক্স হাইপারগ্লাইসেমিয়া করতে পারে, হাইপারলিপিডেমিয়া করতে পারে, হাইপার ইউরেসেমিয়া করতে পারে, হাইপার ক্যালসিমিয়া করতে পারে। কিন্তু হাইপার ক্যালসিমিয়াটা অনেক সময় ডিজায়ার্ড ইফেক্ট, অর্থাৎ অ্যাডভার্স ইফেক্ট হলো ডিজায়ার্ড ইফেক্ট। কিন্তু আনডিজায়ার্ড ইফেক্টের মধ্যে হাইপার হাইপার গ্লাইসেমিয়া, হাইপার লিপিডেমিয়া, হাইপার ইউরেসেমিয়া, এই তিনটা জিনিস মেকানিজম না জেনে মুখস্থ করলেও সমস্যা নাই। পটাশিয়াম স্পিয়ারিং ডায়োরেটিক্স এর ক্ষেত্রে আপনাকে লোকেশন লোকেশন লোকেশন, কোনটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কাজ করে, কোনটা বেজোল্যাটারাল মেমব্রেনের রিসেপ্টরে কাজ করে, কোনটা লুমিনাল মেমব্রেনের ট্রান্সপোর্টে কাজ করে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পটাশিয়াম স্পিয়ারিং ডায়োরেটিক্স এর মধ্যে। স্পাইরোনোল্যাকটোন কোথায় কাজ করে, এপ্লিডেনন কোথায় কাজ করে, অ্যামিলোরেট কোথায় কাজ করে, ট্রামটিরন কোথায় কাজ করে। স্পাইরোনোল্যাকটোন এবং অ্যাপ্লিডেনন দুইটার মধ্যে পার্থক্যটা কি? ওকে, অথবা সিমিলারিটিস কি? আর সোডিয়াম চ্যানেলটাকে ব্লক করে কে? ট্রাইমথেরিন। যে কিনা সোডিয়াম চ্যানেলটাকে ব্লক করে, সে কিন্তু লিথিয়ামটাকে ব্লক করতে পারবে, কারণ সোডিয়াম এবং লিথিয়াম পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থিত, একই রকম ট্রান্সপোর্ট তারা ইউজ করে। এই কনসেপ্টটা আপনাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? সো হাইপার ক্যালিমিয়া যেহেতু সে পটাশিয়াম স্পেয়ারিং, তার মানে পটাশিয়াম বডিতে ধরে রাখতেছে, পটাশিয়াম বডির ভিতরে বেশি ধরে রাখতে রাখতে সে ডেভেলপ করবে হাইপার ক্যালিমিয়া। এন্ডোক্রাইন ইফেক্ট হলো স্পাইরোনোল্যাকটোনের জন্য, গাইনোকমেশিয়া অ্যান্টি অ্যান্ড্রোজেন ইফেক্ট, যেটা কিনা এপ্লিডেননের ক্ষেত্রে নাই। তারপরে যেটা, সেটা হলো মেটাবলিক অ্যাসিডোসিস। কেন মেটাবলিক অ্যাসিডোসিস হবে? ওকে, তারপরে চলে আসি আমরা ডায়োরেটিক্স রিলেটেড ইলেকট্রোলাইট চেঞ্জেস গুলো কি কি? ইউরিনে সোডিয়ামের পরিমাণ কি হবে, ইউরিনে পটাশিয়ামের পরিমাণ কি হবে, ব্লাডে পিএইচ এর পরিমাণ কি হবে, এটা অলরেডি আপনি মেকানিজম দেখলে দেখলে আস্তে আস্তে বুঝে ফেলবেন। আগে খেয়াল করে ফেলবেন যে কোথায় কোথায় কন্ট্রাকশন অ্যালকালোসিস আছে। তারপরে বুঝবেন হলো ক্যালসিয়াম, ইউরিন ক্যালসিয়াম, একজনই হলো ইউরিনে ক্যালসিয়ামের পরিমাণ কমায়, সেটা হলো থায়াজাইড ডায়োরেটিক্স। এসি ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস। ওকে, কাদের ক্ষেত্রে দেই? দুইটা অ্যাডভার্স ইফেক্ট পরীক্ষা অবশ্যই অবশ্যই আসবে, সেটা হলো কাফ এবং অ্যাঞ্জিওডিমা।
আমরা আমাদের এখানে মনে রাখতে হবে কাফ এবং অ্যাঞ্জিওডিমা দুইটাই দেওয়ার সাথে সাথে হবে না, অনেকদিন পরে ডেভেলপ করতে পারে, কোনো সমস্যা নাই সেটাতে। সামান্য ক্রিয়েটিনিন বেড়ে যায়, কিন্তু 20%-এর বেশি যদি বেড়ে যায়, চিন্তা করতে হবে তার ক্ষেত্রে কি রিনাল আর্টারি স্টেনোসিস আছে কিনা। এখানে একটা মজার ব্যাপার আছে, যদিও কিনা রিনাল আর্টারি স্টেনোসিস এই ঘটনা ঘটে, স্টিল রিনাল আর্টারি স্টেনোসিস এর ক্ষেত্রে ট্রিটমেন্ট যেটা, সেটা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। হাইপার তা ভাইয়া ক্রিয়েটিনিন যে বেড়ে যাচ্ছে, একটু ক্রিয়েটিনিন বাড়লে মরবে না কেউ। হাইপার ক্যালেমিয়া এবং হাইপোটেনশন, কিন্তু এটা আপনাকে ওয়ার্ক আপ করতে হবে যে ডায়াগনোসিসটাকে করার জন্য। হাইপার ক্যালেমিয়া এবং হাইপোটেনশন হলো তার সাইড ইফেক্ট। অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার কেউ যদি এখন ওরকম অ্যানজিওইডিমা ডেভেলপ করে অথবা কাফ ডেভেলপ করে, ড্রাগটাকে চেঞ্জ করে দিব। তা ড্রাগ তো চেঞ্জ করবেন, তা প্রথমে ড্রাগ চেঞ্জ করা হয় না কেন? এটা হলো কস্ট ইফেক্টিভনেস এর জন্য। অ্যাডভার্স ইফেক্ট গুলো সেম, একই রকম। অ্যালিসকিরেন থেকে আপনাকে যেটা জিজ্ঞেস করবে, ডিরেক্ট রেনিন ইনহিবিটর। ডিরেক্ট রেনিন ইনহিবিটরটাকে আমরা সাধারণত প্রেসক্রাইব করা হয় না। এটা মানে মানে কি বলে, সাধারণত আপনাকে এরকম সিনারিও দিবে না যে এই পেশেন্টকে এখন তুমি কোন ড্রাগ দিবে, আপনি অ্যান্সার বলবেন অ্যালিসকিরেনিন। এটা কোনোদিন পরীক্ষায় ভেবে আসবে না। পরীক্ষা আসবে অন্যভাবে, যে একটা পেশেন্টকে আমি ডিরেক্ট রেনিন ইনহিবিটর দিছি, এখন বলো তার কোন সাবস্ট্রেটের পরিমাণ বাড়বে, কোন সাবস্ট্রেট পরিমাণ কমবে, ইনক্রিজ ডিক্রিজ ইনক্রিজ ডিক্রিজ, ডাউন স্ট্রিমে কি কি চেঞ্জ হবে, এইটা টেস্ট করবে আপনাকে। ঠিক আছে, অন্য কিছু টেস্ট করবে না। অর্থাৎ ওই যে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন এই পাথওয়েটা আপনি যদি পারেন, তাহলে এটা ইজিলি পারবেন। লেকচারের অবস্থা আমাদের 5 মিনিটের গ্যাপ, 5 মিনিটের ব্রেকের পর আমরা শুরু করবো এন্ডোক্রাইন দিয়ে ইনশাল্লাহ।